সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১১৩তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নতুন বছরের। আমাদের আজকের বিষয়ও সেটি নিয়েই, প্রত্যাশার নতুন বছর। আমরা ফেলে আসলাম যে বছরটা নানান রকম রাজনৈতিক ঘাত প্রতিঘাত, অর্থনৈতিক উন্নতি অবনতি যাই বলি না কেন, যেভাবে বিশ্লেষণ করি না কেন, নতুন বছরটাকে ঘিরে আমরা আমাদের জাতিগতভাবে আমরা কিভাবে প্রত্যাশাটা কি করতে পারি আর সেই প্রত্যাশা পূরণের জন্য কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং অবশ্যই আজকের আমাদের স্টুডিওতে অতিথি যারা আছেন প্রত্যেকে যার যার অবস্থানে খুবই প্রতিষ্ঠিত এবং আমরা বলতে পারি সমাজের বিবেক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, মাফ করবেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমার বাম প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তার পাশে আছেন মোহাম্মদ শাহেদ, রাজনৈতিক বিশ্লেষক। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন ডেমোক্রেটিক ডিবেটিং ক্লাবের চারজন সদস্য, চারজন শিক্ষার্থী। তারা আমাদের এই আলোচনা শুনবেন এবং এই আলোচনার প্রেক্ষিতে তারা মতামত বা প্রশ্ন করবেন, যেটি আমাদের অতিথিরা আবার তার জবাব দেবেন। দর্শক, আমরা আবারও জানিয়ে রাখি আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে প্রত্যাশার নতুন বছর। আমরা নতুন বছরের প্রথম দিনটা কিভাবে উদযাপন করলাম তা নিয়ে আমাদের একটা ছোট্ট রিপোর্ট আছে। আমরা রিপোর্টটি দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, তাই ভোর থেকেই শাহবাগের দিকে ছুটে চলা উৎসব পাগল সাধারণ মানুষের। সার্কফোয়ারা থেকে বাস চলাচল বন্ধ হলেও বাংলা মোটর সব ধরনের যান চলাচল বন্ধ। গত বছর পহেলা বৈশাখে অপ্রীতিকর ঘটনা ঘটায় এবার বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল ৫টার পর সমাবেশ স্থল ত্যাগ করা, ভুবুজেলা না বাজানো সহ নানা বিধিনিষেধ নগরবাসীর বৈশাখী আনন্দে কিছুটা পানি ঢেলে দিয়েছে। তাহলে রমনাবার কাজ আমাদেরকে বন্ধ করে দিই, রমনা ভট পোলা আসা বন্ধ, গান বাজনা বন্ধ করে দিই, সব বন্ধ করে দিই। আমাদের দরকার নাই, আমাদের বাঙালিদের পহেলা বৈশাখের কোনো দরকার নাই। আমরা এমনি ভালো আছি, ঘরে বসে আমরা খাবো, বাচ্চাদেরকে নিয়ে থাকবো, মজা করবো, এটাই ভালো। নিরাপত্তার নামে পুলিশের এসব পদক্ষেপকে বাড়াবাড়ি বলে মনে করেন সাধারণ মানুষ। খাবার নিয়ে প্রবেশেও ছিল কড়াকড়ি। কিছু নিয়ে ঢুকতে পারবেন না, শুধু জীবন জানটা নিয়ে ঢুকবেন। আমি পানি নিয়ে ঢুকতে পারবো না, একটা চাদর নিয়ে ঢুকতে পারবো না, ছোট ছোট বাচ্চা, আমার কি হাঁটতেই থাকবো? খিচুড়ি বা ইলিশ পোলাও যে যেটা আনে সে খাবারটা জাস্ট রাস্তা ফেলে রেখে যাবো? বাসি বাজার না করেছে, মুখোশ পরা না করেছে, 5টার পর 5টা চলে ওকে। গভর্নমেন্ট যদি আমাদের বলতো কোনো খাবার নিতে পারবে না, আমরা খাবার নিয়ে আসতাম না। নিরাপত্তা নির্বিঘ্ন করতে ছিল সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সাজোয়া যান। বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 3 দিন পর পর ছুটি পেলে নির্বাচন আছে, ইউনিয়ন পরিষদ ইলেকশন চলতেছে, অনেকে হয়তো তাদের বাড়ি চলে গেছে। তারপর আপনার যে প্রচণ্ড গরম, এই গরমে অনেকে হয়তো মনে করতেছে যে গরমে যাওয়া বের হওয়া ঠিক হবে না। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। দর্শক, আরেকটি ছোট্ট মতামত, সেটি আমাদের মানবাধিকার নেত্রী সুলতানা কামালের। বিকাল 5টার পরে সবাই যার যার ঘরে ঢুকে যাবে। এটা সেই মধ্যযুগীয় একটা চিন্তারই প্রতিফলন, যেখানে নারীদেরকে অনবরত বলা হচ্ছে যে তোমার নিজের নিরাপত্তার দায়িত্ব তোমার নিজেরই, এবং সেটার জন্য তোমাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। আমাদের সংবিধানেও রয়েছে যে কোনো খোলা জায়গায় কখনোই নারীদের ব্যাপারে এটা বিশেষ করে বলা হয়েছে যে প্রবেশাধিকার ক্ষুণ্ণ করা যাবে না। নারীর জনজীবনে নিরাপত্তা এবং অধিকার রাষ্ট্র সংরক্ষণ করার জন্য সাংবিধানিকভাবে অঙ্গীকারাবদ্ধ।
দর্শক, আলোচনার শুরুতে আমাদের যে প্রতিবেদন এবং সুলতানা কামালের যে আশঙ্কা ছিল কয়েকদিন আগে, সেটি আমরা প্রচার করলাম। তবে প্রথম আলোর একটি মতামত যেটি সোহরাব হাসান লিখেছেন, ভয়কে জয় করি বৃহস্পতিবার সর্বস্তরের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করলেন। বাংলা নববর্ষ কোনো অঘটন ছাড়া শেষ হওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ পেতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার কথা বাংলাদেশের সাধারণ মানুষের, যারা ভয় ভীতি উপেক্ষা করে দলে দলে বিভিন্ন উৎসবে মেলায় যোগ দিয়েছেন, আনন্দ ভাগ করে নিয়েছেন। এই ছিল মতামত। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। স্যার, আপনাকে এই বিষয়ে আলোচনার সূত্রপাত অনুরোধ করছি। ধন্যবাদ। এবারের পয়লা বৈশাখ উদযাপনের কিছুটা বিশেষত্ব আছে অন্য বছরের তুলনায়। বিশেষত্বটা এই জায়গায় যে কিছুদিন আগে সরকার পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উৎসব ভাতার ব্যবস্থা করেছে। এতে একটা প্রতিক্রিয়াও দেখা গেছে, মানে আলেম সমাজের পক্ষ থেকে বলা হয়েছে নানা উগ্র কথা, আক্রমণাত্মক কথা। তার ফলে আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর করার জন্য সরকার মনোযোগী হয়েছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরাট এবং আরও বিরাট সংখ্যায় শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এই এলাকাতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে সক্রিয় থেকেছে। এর ফলে আইন শৃঙ্খলার কঠোরতার জন্যে অনেক লোক অসন্তুষ্টও হয়েছেন যে তাদের চলাচলে, জীবনযাত্রায় অসুবিধা। এই এলাকা দিয়ে যাদের যাতায়াত করতে হয় তাদের তো খুব বেশি অসুবিধা, একটা দীর্ঘ সময়, ওই সকাল থেকে অন্তত বিকেল 5টা পর্যন্ত, 5টার পরেও। এটা একটা দিক। দ্বিতীয় হলো, এই উৎসবে প্রবল আগ্রহের সঙ্গে লোকজন গিয়েছে, অংশগ্রহণ করেছে, কিন্তু উৎসবটা জাতীয় ঐক্যভিত্তিক হয়েছে এটা বলা যাবে না। তার কারণ যেমন বিরাট সংখ্যক লোক এতে অংশগ্রহণ করেছে, ঠিক সেরকম বিরাট সংখ্যক লোক রাজধানীতে এবং অন্যত্র অংশগ্রহণ করেনি, এবং এই সম্পর্কে প্রকাশ্যভাবে না হলেও কি দরকার এইসবের, অথবা এটা তো আমাদের বাঙালি মুসলমান সমাজের ঐতিহ্যের অন্তর্গত নয়। এমনকি বৈশাখী অনুষ্ঠানে যে যে ঘটনা ঘটানো হচ্ছে, এর অনেকগুলোই বৈশাখী অনুষ্ঠানে এদেশে কখনো ছিল না। পূর্ব বাংলায় ছিল না, পশ্চিম বাংলায় ছিল না, হিন্দু সমাজে ছিল না, মুসলমান সমাজে ছিল না। এই নিয়ে নানা রকম রিজার্ভেশনও আছে। একটা ব্যাপার স্পষ্ট যে আমাদের সরকার পয়লা বৈশাখকে অনেক বেশি লোকে পার্টিসিপেট করুক এবং জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব হয়ে উঠুক, এটা চাইছেন। এবং এই কথাটাও আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান হিসেবে, উৎসবের দিন হিসেবে ধর্ম নির্বিশেষে সকলে এতে অংশগ্রহণ করবেন, সেই জন্যই উৎসব ভাতার ব্যবস্থা করা, এই কথাটাও বলেছিলেন তিনি এর আগে। তো এরকম একটা মিশ্র ব্যাপারের মধ্যে আছে। আমার ব্যক্তিগত অনুভব এই যে আমরা সব কাজকর্ম বাংলাদেশে এবং বাইরের জগতেও, যে কোনো মতাদর্শ হোক বা রাষ্ট্রীয় আদর্শ হোক, সব রাষ্ট্রই খ্রিস্টীয় তারিখ অবলম্বন করে চলে, কাজকর্ম করে। নিজেদের জাতীয় সন তারিখ অধিকাংশ জাতির আছে, সেইগুলো কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ ব্যবহার করে। রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সমস্ত কাজেই খ্রিস্টীয় তারিখ ব্যবহার করে। আমিও বলবো আমাদেরও খ্রিস্টীয় তারিখ ব্যবহার করা উচিত। 21শে ফেব্রুয়ারিকে 8ই ফাল্গুন বলবো না কেন? পলাশির যুদ্ধ এই এত তারিখে কেন হয়েছে, বাংলা তারিখ দেবো না কেন? রাষ্ট্রভাষা আন্দোলনের বা সিপাহী বিদ্রোহের কিংবা বখতিয়ার খিলজির বঙ্গদখল, পাল রাজত্ব, সেন রাজত্বের কাল, এই সবগুলোই বাংলায় আনবো না কেন? এই কথাও কেউ কেউ বলেছেন। আমি দেখলাম কয়েকদিন আগে একদল বুদ্ধিজীবী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলছেন যে বাংলা তারিখ যেন বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় ইত্যাদি। তো এই চিন্তা আমার কাছে ঠিক মনে হয় না। আন্তর্জাতিক বাস্তবতা, আমাদের জাতীয় বাস্তবতা বিবেচনা করে অবশ্যই অন্য সব রাষ্ট্রের মতো আমাদেরও খ্রিস্টীয় তারিখ অবলম্বন করা উচিত, এবং এই খ্রিস্টীয় তারিখের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ এখন আর যুক্ত নয়। আমাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনা পয়লা বৈশাখকে অবলম্বন করে বিকশিত হয়েছিল পাকিস্তান আমলে, অত্যন্ত সুন্দরভাবে যুক্তি, বুদ্ধি, আবেগ সবটা তার মধ্যে ছিল। কিন্তু বাংলাদেশ হয়ে যাওয়ার পরে আমরা তো আর পাকিস্তানে নেই, এবং পাকিস্তানের প্রতিপক্ষও আমাদের সামনে নেই। তারপরেও নানা উস্কানিমূলক
কাজের ফলে পক্ষ প্রতিপক্ষ তীব্র হয়ে ওঠে, মতভেদ থাকবে এবং মতভেদকে কেন্দ্র করে নানান গ্রুপ, নানান দল এগুলোও থাকবে। কিন্তু যখন এই ক্রিয়া প্রতিক্রিয়া তীব্র হয়ে ওঠে তখন সাংস্কৃতিক অগ্রগতি, জাতীয় জীবনের উন্নয়ন সবটাই কম বেশি ব্যাহত হয়। তো যে বছরটা পার হয়ে গেল তার মধ্যে অনেক মর্মান্তিক ঘটনা আছে। সবচেয়ে বড় ঘটনা হলো যে অনেকগুলো প্রাণ স্যার এই বিশ্লেষণটা একটু পরে আসি স্যার, আমরা একটু প্রাথমিক প্রতিক্রিয়াটা যাই। স্যার আপনার কাছেও একইভাবে জানতে চাই যে আমাদের একটা যদিও বিধি নিষেধ ছিল নিরাপত্তার কারণে, কিন্তু এই বিধি নিষেধ কি শেষ পর্যন্ত খুব বড় বাধা হয়ে দাঁড়ালো, না মানে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবেই এটাই উদযাপন করতে পারলো? আজকে অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে আছে প্রত্যাশা। তো এই যে প্রশ্নটি আপনি আমাকে করলেন তার প্রেক্ষাপটে আমার সূচনা বক্তব্য হলো যে আজকের পয়লা বৈশাখ কে আমাদের প্রত্যাশা পূরণ করেছে কিনা, ওইভাবে যদি ঘুরিয়ে বলি আর কি। দেখুন, বাঙালি নববর্ষ অনুষ্ঠানের ইতিহাস খুব পুরনো নয়, যদিও বাংলা সন বা ফসলি সন, রাজস্ব আদায়ের সন, তার ইতিহাস একটু পুরনো, খুব বেশি পুরনো না, হলো 1584 থেকে। তো বাংলা নববর্ষ পালন করা হচ্ছে 19 শতকের শেষ দিক থেকে, কারণ ভারতীয়রা উপনিবেশ ভারতে নিউ ইয়ার্স ডে পালন করত মহাসমারোহে ইংরেজ প্রভুদের পাশাপাশি। এতে রাজনারায়ণ বসু একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বাঙালি সংস্কৃতিকে ধরে রাখবার জন্যে তিনি পালন করতে শুরু করেন বাংলা নববর্ষ। তারপর থেকেই ক্রমাগতভাবে বিস্তৃত হতে থেকেছে হিন্দু মেলা, হ্যাঁ, এখনো বিস্তৃত হচ্ছে। তো এবারের পয়লা বৈশাখ অন্তত আমি বিশ্ববিদ্যালয় এলাকায় আজকে খুব বেশি বেরোয়নি, কিছুটা বেরিয়েছিলাম, আমি দেখেছি যে বিগত বছরের তুলনায় জনসমাগম কম। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রার সময় দোয়েল চত্বর থেকে শাহবাগ এলাকা পর্যন্ত মোটামুটি জনসমাগম ছিল, কিন্তু তারপরে গত বছরও যে জনসমাগম দেখেছি এবার তা দেখে নেই আর কি, বিচ্ছিন্ন ভাবে জনসমাগম হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমার একটু মিশ্র প্রতিক্রিয়া সরকারি ব্যবস্থাপনা সম্পর্কে, যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে, এর জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। তবে শৃঙ্খলার নামে পয়লা বৈশাখকে শৃঙ্খলিত করা হয়েছে, এই জায়গায় আমার আপত্তি। কারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপনের যা কিছু, তাকে শৃঙ্খলিত করাটা উচিত নয়। সরকারের তো উচিত ছিল, বা আইন শৃঙ্খলা বাহিনী উচিত ছিল, যে গত বছরের যে ঘটনা, অনভিপ্রেত ঘটনা, তার প্রেক্ষাপটে তো এবারের এই সব বাধা নিষেধ, সেই ঘটনাটি সুরাহা করার, সেটা তো সরকার করতে পারেনি। এমনকি ছাত্র ইউনিয়নের যারা ওখানে অকুস্থলে থেকে অপরাধীদের শনাক্ত করেছে, ওরা অপরাধী শনাক্ত করতে পারলো, কিন্তু পুলিশ পারল না। এটা অদ্ভুত একটা রহস্য। পুলিশ কেন পারলো না এক বছরে, সে প্রশ্নের উত্তর আমি অবশ্যই দাবি করতে পারি। তার কারণ হচ্ছে গণতন্ত্র মানেই হচ্ছে দায়বদ্ধতা। আমাদের এই অনুষ্ঠানের নাম গণতন্ত্র এখন, তো কাজেই গণতন্ত্রের স্বার্থেই আমি দাবি করব যে কেন এতদিনও কোনো কুল কেনারা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদি না পারে, সব মিলে কি স্যার আপনি এবারে হতাশ? মানে না, এখন ওইদিকে যাচ্ছে না, আমি মিশ্র বক্তব্য দেব। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, রাষ্ট্রের দায়িত্ব দুষ্টের দমন, শিষ্টের পালন। এখন রাষ্ট্র দুষ্ট দমন করতে ব্যর্থ হয়ে শিষ্টকে শৃঙ্খলিত করেছে। আমি হতাশার কথা বলবো না, তারপরে মানুষ এসেছে, মানুষ উদযাপন করেছে। কারণ রমনার বটমূলে, অবশ্য ওটা অসত্য মূল হওয়া উচিত ছিল, বট গাছ নয়, অসত্য গাছ, যা হোক লোক মুখে প্রচারিত হচ্ছে। বোমা বর্ষণের পরেও তো মানুষ এসেছে, ছোট শিশুরাই বলেছে বোমা বর্ষণের সময়, তারপরে আমরা ভিডিও ফুটেজে দেখেছি
যে তারা বলেছে আমরা আগামী বছর আবার আসব। এই যে ভয়কে জয় করার একটা ঐতিহ্য বাঙালির মধ্যে, সেটা এত বাড়াবাড়ির পরে নিরাপত্তার তারপরেও কিন্তু সেটা ছিল। হ্যাঁ, এত কিছু কড়াকড়ি সত্ত্বেও কিন্তু ছিল। তবে আমি মনে করব যে এই ধরনের কড়াকড়িটি অনাকাঙ্ক্ষিত। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তার দায়ভারটা জনগণের উপরে ঝাঁপানো উচিত নয় আমি মনে করি। এটা একটু মন্দ নজির হয়ে থাকলো বলে আমি মনে করি আর কি। পেশারুমিন ফারানা, কেমন মানে আমরা যেরকম প্রত্যাশা দেখলাম যে অন্তত আমরা দৃশ্যত কোনো অঘটন ঘটেনি, আবার এইটা দিনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, আবার দুই নেত্রীর আবার অংশগ্রহণও ছিল, যার যার অবস্থান থেকে বক্তব্য রেখেছে, কেউ মাঠে এসেছে অথবা কেউ দরবার হলে থেকেছে, কিন্তু সবারই একটা পার্টিসিপেশন ছিল যার যার অবস্থান থেকে। এটা কি ইতিবাচক দিক ছিল কিনা এবারের বর্ষ বরণে? না, বর্ষ বরণ আসলে পহেলা বৈশাখ যেটা, সেটা আমাদের 16 কোটি মানুষেরই একটা প্রাণের উৎসব। দেখুন, এটা এমন একটা উৎসব যেখানে হিন্দু বলুন, মুসলমান বলুন, ধনী বলুন, দরিদ্র বলুন, শিক্ষিত বলুন, অশিক্ষিত বলুন, সমাজের এমন কোনো স্তর নেই। এই উৎসবটা এখন সার্বজনীন হয়ে গেছে। হয়তো আমাদের ছোটবেলা আমরা দেখতাম যে হয়তো বাড়িতে একটু ভালো রান্না হচ্ছে, আমরা একটা নতুন পোশাক পাচ্ছি, এটুকু পর্যন্তই ছিল, পারিবারিক আবহের মধ্যেই মোটামুটি। আর হয়তো সকালবেলা আমরা ছায়ানটের গান শুনতে যেতাম, এর বেশি না। এবং তখন কিন্তু এত লোক সমাগমও হতো না। কিন্তু আজকাল কয়েক বছর ধরে দেখছি যে প্রচুর লোক সমাগম হচ্ছে এবং উৎসবটি সবার মধ্যে ছড়িয়ে গেছে। বটমূল ছাড়িয়ে এখন বিভিন্ন পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে পর্যন্ত চলে গেছে, একদম বাড়িতে বাড়িতে চলে গেছে। এবং আমি থাকি এলিফ্যান্ট রোডে, আমার মনে হয় যে বটমূলের উৎসবটা যেন একেবারে এলিফ্যান্ট রোড পর্যন্ত রাস্তা প্রায় ব্লক করে মানুষ হাঁটে এবং রাস্তায় যে আনন্দ উৎসব, গান বাজনা এবং প্রত্যেকের যে নতুন শাড়ি, নতুন সাজ, একটা অন্যরকম আনন্দের আবহ তৈরি হয়। এবং আমি ব্যবসায়ীর আগে দুই ঈদ হিসাব করতেন, এখন এটা তো অনেকে সমালোচনা করে বলে যে এটা একটা কর্পোরেট কালচারও হয়ে গেছে, সত্যি কথা। আর খুব গর্বের বিষয়, আমি গর্বিত বোধ করি, কারণ পৃথিবীর খুব অল্প জাতির মধ্যে নিজস্ব ভাষা, নিজের বর্ণমালা, নিজের সংখ্যা এবং নিজের সন আছে। আমরা কিন্তু সেই জাতি। আমাদের নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব কৃষ্টি আছে, নিজস্ব ইতিহাস আছে। এবং আমার মনে হয় যে এই যে 14ই এপ্রিল পহেলা বৈশাখ আমরা পালন করি, এটা কিন্তু আমার সেই ইতিহাস, আমার সেই কৃষ্টি, আমার সেই যে ঐতিহ্য, সেটাকে আবার নতুন করে বরণ করে নেওয়া। হ্যাঁ, এখন কথা হলো যে এই বছর কিছুটা নিরাপত্তাজনিত কারণে বাড়াবাড়ি তো আমরা দেখেছি যে আর্চওয়ে ছিল, আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষকে একেবারে পার্সোনালি স্ক্যান করে নিরাপত্তা গেট দিয়ে ঢোকানো হয়েছে। আমরা দেখেছি, আমরা কমপ্লেনও দেখছিলাম যে খাওয়া এবং পানীয়, ইভেন চাদরও নিতে দিচ্ছিল না, এক ধরনের অসন্তোষ আমরা দেখেছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাড়াবাড়িকে আমি বলবো যে স্যার যে কথাটা বলছিলেন যে দুষ্টের দমন করতে না পেরে শিষ্টকে শৃঙ্খলিত করবার মতন, কারণ এই নিরাপত্তাটা, এই কঠোর নিরাপত্তাটা প্রয়োজন হলো কেন? হলো এ কারণেই যে গত বছর আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় এলাকায় একটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো এই ঘটনাটি ঘটার 1 বছর পার হয়ে গেছে, এর মধ্যে আমরা দেখেছি পুলিশ এই ঘটনাটির উপর একটি ফাইনাল রিপোর্ট দিয়েছে। এখানে একটু ছোট্ট মন্তব্য যোগ করে দিলে আপনার আলোচনার সুবিধা হবে। ঘটনাটি ঘটবার পরপরই সাংবাদিকদের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী ব্যক্তি বললেন যে কিছুই ঘটেনি। হ্যাঁ, আচ্ছা, পরে যখন নানাবিধ তথ্য আসা শুরু করলো তখন বললেন যে এত বড় আয়োজনে 2-4টে ঘটনা ঘটতেই পারে। আমি খুব লজ্জা পেয়েছিলাম। এবং শুধু তাই না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে এটা কিছু দুষ্টু ছেলের কাজ। এরকম বিভৎস ঘটনা, নারী শ্লীলতাহানি পহেলা বৈশাখে এমন একটি জায়গায় যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, সেরকম একটা জায়গায় এই ধরনের ঘটনাকে বলা হয় কিছু দুষ্ট ছেলের কাজ। অর্থাৎ এক ধরনের প্রশ্রয় যেন আমরা দেখতে পাচ্ছি। এবং এরকম একটা অবস্থায় যখন ছাত্র ইউনিয়নের নেতারা তাদের নিজের মান এবং জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে 7-8 জন ছেলেকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যায়, তখন কিন্তু তারা এফআইআর নেয়নি। তখন যদি ওই ছেলেগুলোকে বিচারের আওতায় নেওয়া হতো, তাহলে আমার মনে হয় না যে আজকে এই উৎসবটিকে ঘিরে এত কড়াকড়ি, এত নিরাপত্তা নেওয়ার কোনো ব্যাপার ছিল। এবং আরেকটা কথা যেটা সুলতানা কামাল আপাও বলছিলেন, যে তুমি রাষ্ট্র, তোমার কাজ হচ্ছে 24 ঘন্টা তোমার নাগরিককে নিরাপত্তা দেয়া। তুমি 5টা পর্যন্ত নিরাপত্তা দেবে, 5টার পরে তুমি নিরাপত্তা দেবে না, এটা কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, দেখুন আমাদের গত 2-3 দিনে যে দাবদাহ যাচ্ছে, আমাদের মূল উৎসবটাই কিন্তু আমরা করতাম সন্ধ্যার পরে।
হয় একদম সকালে করতাম, করে বাসায় ফিরে আসতাম, ফিরে এসে হয়তো বিকেলে আবার গান শুনতে যেতাম। ওই সাহসটা কিন্তু আমি করিনি এবার। আমার সেই সাহসটি হয়নি সন্ধ্যার পরে বের হয়ে আমি কোনো অনুষ্ঠানে যাই বা কোনো উন্মুক্ত স্থানে, তো সরকার থেকে নিষেধই করে দেওয়া আছে যে 5টার পরে কোনো উন্মুক্ত স্থানের দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে না। সুতরাং এই বিষয়গুলো উৎসবের আয়োজনটাকে ম্লান করে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আসিয়া সাহেব কেমন দেখলেন, কেমন মনে হলো যে এত আলাপ আলোচনার পর এবং নানান রকম ভয় ভীতি শঙ্কা বাদ প্রতিবাদের পর কেমন হলো আমাদের বর্ষবরণের এই প্রথম দিনটা? বিশেষ বাঙালি জাতি কি ভয় ভীতি পায়? আমার তো মনে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখেন, পহেলা বৈশাখ আমাদের একটি সার্বজনীন উৎসব। আমরা বলি যদি ঈদ, আমাদের মুসলমান ধর্মের ঈদ, এটাকে যদি আমরা সার্বজনীন উৎসব বলি এটা আমরা ভুল করব, কারণ ঈদটা হচ্ছে মুসলমানদের জন্যই। এখানে আমরা দেখেছি হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম মানে অবলম্বীরা আসেন এই ফেস্টিভ্যালটাকে এনজয় করেন। বাট আমরা যখন দেখি পূজা বা খ্রিস্টান ধর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখি, এটা কিন্তু তাদেরই ধর্মীয় অনুষ্ঠান, আমরা সেটাকে মানে স্বাগত জানাই। পহেলা বৈশাখ এমন একটা জায়গা যে এই জায়গাটাতে কিন্তু আমরা মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সবার জন্য কিন্তু একটি উৎসব। আমি ব্যক্তিগতভাবে খুবই মানে একটি আশান্বিত হয়েছিলাম যখন একটি ঘোষণা আসলো ডিএমপির পক্ষ মানে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল। তো এই টাইম ফ্রেম বেঁধে দিয়ে কিন্তু আসলে সার্বজনীন উৎসব করাটা যায় না বা হয়ও না। এবং আজকে কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু এই টাইম ফ্রেমটা কিন্তু সবসময় দেখি। ইংরাজি নববর্ষের সময়ও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এক ধরনের কড়াকড়ি টাইম ফ্রেম থাকে, তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ এই বাঁধ ভেঙে কিন্তু উৎসবটি কিন্তু ঠিকই পালন করে। আমরাও কিন্তু আজকে সেই উৎসবটি পালন করেছি। তারপরেও কিন্তু এই যে একটা অভিযোগ অনুযোগ, এই জিনিসগুলা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা খারাপ ইঙ্গিত বয়ে নিয়ে আসছে। আমরা কিন্তু মানুষজনদেরকে সংকুচিত করে ফেলছি। আমরা কোথায় জনগণকে উৎসাহিত করব যে না তোমরা যাও, তোমরা থাকো, আমরা নিরাপত্তা তোমাদেরকে জোরদার করব, সেখানে যদি আমরা জনগণকে বলি যে তোমরা 5টার মধ্যে চলে আসবা, তাহলে কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু সংকুচিত করে ফেলছি জনগণকে। আমাদের ভিতর থেকে এক ধরনের ভয় কাজ করছে। এইটা কোন ধরনের একটা লক্ষণ, এটা আমার বোধগম্য না। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি প্রথমেই বলছিলেন, একটি বিশেষ গোষ্ঠী এইটাকে নিয়ে কিন্তু সমালোচনা করেছে, এই কি বলে আপনার এই পয়লা বৈশাখকে নিয়ে, বিশেষ করে ওলামা লীগ বলে একটি লীগ এটাকে নিয়ে সমালোচনা করেছে। এই ওলামা লীগ নিয়েও কিন্তু অনেক কথা রয়েছে। ওলামা লীগের যখন এই সমালোচনা আসলো তখন কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বক্তব্য পেলাম। তারা বলল যে ওলামা লীগ আমাদের কোনো সংগঠন না বা ভাতৃপ্রতিম কোনো সংগঠন না। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, ওলামা লীগ যদি আওয়ামী লীগের কোনো ভাতৃপ্রতিম সংগঠন নাই হয়ে থাকে, তাহলে আমরা এতদিন কেন এই লীগটাকে কন্টিনিউ করলাম? আর এরা যখন এই ধরনের বক্তব্য দিল, সেটার কেন আমরা পাল্টা বক্তব্য দিলাম? আমরা পাল্টা বক্তব্য না দিয়ে কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলাম না, গ্রেপ্তার কেন করলাম না? আজকে আমরা বলছি, আজকে যখন একটি ঘটনা ঘটে যাচ্ছে আমরা তখন কিন্তু এগুলাকে অস্বীকার করছি। সেইগুলাকে যদি আমরা অস্বীকার না করে আমরা যদি প্রথম থেকেই যদি এইগুলাকে যদি একটা মেজর মানে আমরা যদি নিতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এরকম ধরনের ঘটনা ঘটতো। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে একটি বছর আমরা পার করে আসলাম, বাংলা নববর্ষের একটি বছর আমরা পার করে আসলাম, এখানে অনেক অর্জন রয়েছে। এই দুই একটি বিক্ষিপ্ত ঘটনার জন্য কিন্তু এই অর্জনগুলা কিন্তু ম্লান হয়ে যায়। আসছি প্রাথমিক প্রতিক্রিয়া আমরা সবার কাছ থেকে নিলাম। দর্শক, আমরা একটু প্রধানমন্ত্রী এবং বেগম জিয়ার বক্তব্য নেব। আমরা প্রধানমন্ত্রীর একটু বক্তব্য, কিছু বিশ্লেষণ আমরা জানবো। আমরা শুনি বক্তব্যটি। বাংলা নববর্ষ, এটা তো বাংলা একটা বছরপঞ্জি, তার প্রথম দিন, কাজে সেটাকে আমরা নববর্ষ হিসেবে উদযাপন করি। এটা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করার চেষ্টা করে। কেউ কেউ বলে ফেলে যেটা হিন্দু আনি, কেউ কেউ বলে ফেলে যে আমরা তো বাঙালি না, আমাদের জাতি হলো মুসলমান। হ্যাঁ, মুসলমান তো আমরা মুসলমান, কিন্তু মুসলমান হলেও আমরা বাংলাদেশে বাস করি, আমরা তো বাঙালি।
আর বাঙালি হিসেবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি, এ কথাটা তো আমাদের ভুললে চলবে না যে বাঙালি হিসেবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি, আমরা বাঙালি। আর আমরা বাঙালি হলে যে মুসলমান হতে পারবো না এটা তো কোনো কথা না, এটা ধর্মের কোথায় লেখা আছে? আজকে পৃথিবীতে কত যেসব দেশে মুসলমান আছে সেই সব দেশের নামেই তো সেই জাতির নাম। আরব দেশে যারা, তারা আরাবিয়ান বলেই সবাইকে ডাকে, কাতারি বলেই ডাকে, কুয়েতে যারা তাদেরও কুয়েতি বলেই ডাকা হয়, এরকম প্যালেস্টাইনে যারা প্যালেস্টাইনি বলেই ডাকা হয়। প্রত্যেকেরই তো পরিচয় সেইভাবেই এক একটা দেশ ভৌগোলিক সীমারেখায় সেই পরিচয়টা হয়। কিন্তু তারপরে কি তাদের মুসলমানিত্ব চলে যাচ্ছে? তাদের মুসলমানিত্ব তো চলে যাচ্ছে না। তা মুসলমান এবং বাঙালি, বা মুসলমান আরাবিয়ান, মুসলমান প্যালেস্টাইনিয়ান, মুসলমান কাতারি, মুসলমান কুয়েতি, মুসলমান, এরকম ভাবে সমস্ত দৃষ্টান্ত যদি আমরা দেখাই তো এভাবেই আসবে। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের এক এক দল এক এক রকমের কথা বলতে শুরু করে দেয়। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই বিতর্কটা কেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন তার একটু বিশ্লেষণ চাচ্ছি। এটা আমাদের জাতীয় জীবনের বলা যায় সবচেয়ে কেন্দ্রীয় সমস্যা। যে কোনো গুরুতর জাতীয় বিষয়ে দুইটা পক্ষ দাঁড়িয়ে যায়, এক পক্ষ অন্য পক্ষকে কোনো কাজ করতে দিতে চায় না। এটা আমাদের জাতীয় উন্নতির, জাতীয় সংস্কৃতির উন্নতির যে দিক থেকেই দেখি না কেন অত্যন্ত ক্ষতিকর। আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী এই বলতে পারি যে এইরকম পক্ষ প্রতিপক্ষ 1980 সনে আমাদের দেশে আরম্ভ হয়, এবং যত দিন গিয়েছে ততই এই পক্ষ প্রতিপক্ষ আক্রমণ, পাল্টা আক্রমণ এটা বেড়েছে, এবং এটা আমাদের সাংস্কৃতিক অগ্রগতির প্রধান অন্তরায়। অনেকে সংস্কৃতি বলতে কেবল নাচ গান বিনোদন মনে করেন, আমি সেরকম মনে করি না। এবং আমাদের ভাষার যারা শ্রেষ্ঠ লেখক চিন্তাবিদ গত অন্তত 100 বছর, তারা প্রত্যেকেই সংস্কৃতি কথাটা ব্যাখ্যা করেছেন। এবং আমি যতটা অনুধাবন করেছি, সংস্কৃতি বলতে একটা জাতির জীবনের সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে উন্নতি করার, ভালো হওয়ার, ভালো করার যে চেষ্টা, ন্যায় কল্যাণ, এগুলো মানে বাস্তবায়িত করা যে প্রয়াস, যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা, সচেতন এবং অচেতন, তার মধ্যেই একটা জাতির সংস্কৃতি থাকে। আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন, বিজ্ঞান গবেষণাগার, বিজ্ঞান জাদুঘর, বাংলা একাডেমি, বিআইটিএস, এশিয়াটিক সোসাইটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এইগুলো আমাদের জাতির সংস্কৃতির সর্বোচ্চ বিকাশের কেন্দ্র। সেইগুলোকে বাদ দিয়ে আমরা যখন কেবল নাচ গান বিনোদনে নিজেদের চিন্তাকে মানে সংকীর্ণ করে ফেলি, তখন সেটা জাতীয় সংস্কৃতির অগ্রগতির পক্ষে বিপত্তিকর হয়। সায়েন্স ল্যাবরেটরি কি কাজ করছে এটা নিয়ে কি আমরা কোনোদিন কোথাও কোনো আলোচনা দেখি জনসাধারণকে জানানোর জন্য? এটা তো দরকার ছিল। আমাদের ভাষায় আমাদের এই বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং এই পূর্ব বাংলার নানা স্কুলে লেখাপড়া করেছিলেন। আমি যে ময়মনসিংহ জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি, সেই স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাস করেছিলেন জগদীশ চন্দ্র বসু। তার সম্পর্কে কোনো আলোচনা আমাদের বিজ্ঞান প্রতিষ্ঠানগুলোও করে না, অন্য ধরনের প্রতিষ্ঠানও করে না। রাজনীতি জাতীয় সংস্কৃতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতিতে সংস্কৃতি কেমন এটা কথাটা উচ্চারিত হয়, কিন্তু রাজনীতি সংস্কৃতির ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এরকমভাবে সংস্কৃতি কথাটাকে গভীরভাবে দেখা দরকার। আমি যে 80 সনের কথা বলছি, 80 সনেই বিবিসি রেডিও তার পেছনে ভয়েস অফ আমেরিকা মৌলবাদ বলে একটা কল্পিত ধারণা প্রচার করতে লাগলো। আমি কল্পিত ধারণা বলছি এই কারণে, মৌলবাদ শব্দটা বাংলা ভাষায় চালু ছিল না। ফান্ডামেন্টালিজম কথাটাও খ্রিস্টান জগতে এক সময়ে চালু ছিল, অন্তত 50-60 বছর আগে। ওই সময় 80 সনে চালু ছিল না। সেই অবস্থায় একটা কল্পিত ধারণা ছড়িয়ে দিয়ে উগ্র, তীব্র, ভয়ানকভাবে প্রচার করেছে। আমাদের দেশে আমরা দেখলাম আমাদের বামপন্থী সংগঠনগুলো ভীষণভাবে মৌলবাদ বিরোধী আন্দোলনে মত্ত হয়ে গেল। এই মৌলবাদ বিরোধী আন্দোলন দ্বারা, অর্থাৎ তারা যেসব লেখা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, সাধারণ মানুষের ধর্মবোধকে আঘাত করা হয়েছে। অনেকে আঘাত করতে খুব আনন্দ পেয়েছেন, প্রতিপক্ষকে পরাজিত করে আনন্দ পায়। আমি বলবো যে আমাদের অধ্যাপক হুমায়ুন আজাদ বা তসলিমা নাসরিন, আরো অনেকে আছেন। আমার শিক্ষক ছিলেন শওকত ওসমান সাহেব, তিনি শেখের সম্বরা বলে এক ধরনের লেখা ব্যাপকভাবে প্রচার করতেন। এগুলো আমরা আনন্দ পেয়েছি,
কিন্তু এইগুলোর দ্বারা তো সাধারণ মানুষের ধর্মবোধ আঘাতপ্রাপ্ত হয়েছে। তবলিগ জামাত বড় হতে হতে আজকে জাইগান্টি রূপ নিয়েছে, সুফি সম্মেলন সেটাও বেশ বড় হয়ে উঠেছে, তারপরে মসজিদ মন্দিরের যাত্রী অনেক বেড়েছে, ধর্ম এবং ধর্মের বিপক্ষ এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আস্তিক নাস্তিকের বিতর্ক এই মুহূর্তে শহরে এবং গ্রামাঞ্চলে আরো বেশি চলছে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই প্রধানমন্ত্রী যে কথাটা বললেন কিছুটা দুঃখের সাথে, যে আমরা চাইছি সকলের ঐক্য, কিন্তু এখানে এক পক্ষ ঐক্য বিনষ্ট করে দিয়েছে, এইটা আসছে। এখন আমরা যদি আসলেই ঐক্য চাই, যারা প্রকৃতপক্ষে বাঙালি সংস্কৃতি এগুলোকে বুঝে, ন্যায় সত্য সুন্দর কল্যাণ এগুলোতে দৃঢ় থেকে, এবং কেবল প্রতিপক্ষকে পরাজিত করে নিজেদের ক্ষমতায় থাকা নয়, এই জাতিকে, এই সমাজকে, এই জনসমষ্টিকে সার্বিক কল্যাণের দিকে নিয়ে যাওয়া এবং বাঙালি জাতির জীবনে যে বিরাট বিপুল সম্ভাবনা সেটাকে বাস্তবায়িত করার দিকে যাত্রা, তাহলে অত্যন্ত সতর্কতার সঙ্গে উস্কানিমূলক কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বক্তব্যের অংশ আছে, সেটা একটু দেখতে চাই। আমরা আমাদের এই দেশের যুগ যুগ ধরে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রীতিনীতি, সেগুলো আমরা পালন করি। যার যার ধর্মীয় অনুশাসন অনুযায়ী তার তার ধর্ম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে এই যে বাড়াবাড়ি করতে যে নানা ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, থ্রেট করা, তো বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের উপরে হুমকি দেওয়া, এটা আমাদের ধর্মে কোথায় বলা আছে? যারা এই ধরনের হুমকি দেয় তারাই তো আমাদের ধর্মকে অবমাননা করে এবং ধর্মের নামে বদনাম করে। এই জন্য তো অন্যেরা আমাদের ধর্ম নিয়ে কথা বলার সুযোগ পায়। যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা, এটা কখনো গ্রহণযোগ্য না। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেল মুক্ত চিন্তা। আমি তো এখানে মুক্ত চিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি, আমি এখানে দেখি পণ্য লেখা লেখে। এত নোংরা নোংরা কথা কেন লিখবে? আমি যাকে আমার ধর্ম হিসেবে মানি, যাকে আমি নবী মানি, তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে, তা সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। ঠিক তেমনি অন্য ধর্মেরও যারা, তাদের সম্পর্কে কেউ কিছু যদি লেখে, তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই কথাটা এই প্রসঙ্গে এক মিনিট। আচ্ছা, প্রধানমন্ত্রীর যে কথাটা আমরা এইমাত্র শুনলাম, সেই 1980 সনের দিকে প্রথম যখন ধর্ম সম্পর্কে নানা রকম কটাক্ষ করা, কটূক্তি করা, প্রধানমন্ত্রী কথাটা বলছেন নোংরা ভাবে প্রকাশ করা। আমি এত কঠোর শব্দ ব্যবহার করি না, কিন্তু কোনো না কোনোভাবে আমি লিখে আসছি, বলে আসছি। ধর্মভিত্তিক রাজনীতি এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহার এই নামে একটি পুস্তিকা 1980-র দশকে আমি নিজের গাঁটের পয়সা খরচ করে অন্তত 5000 কপি প্রচার করেছিলাম বাংলাদেশের দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের কাছে এবং বুদ্ধিজীবী। প্রধানমন্ত্রী এতকাল পরে কথাটা স্পষ্টভাবে বললেন, আমি সেজন্য আনন্দিত। কিন্তু প্রধানমন্ত্রীর কথাটা এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা দুটার মধ্যে একটা রিয়েলাইজেশন আমাদের দরকার। কেন আজকে আস্তিক নাস্তিকের বিতর্ক আসলো? এই বিতর্কের মীমাংসা কি? আক্রমণ এবং পাল্টা আক্রমণ দিয়ে মীমাংসা হবে না, ক্ষতির কারণ হবে। বাংলাদেশে সবসময় সবকিছুই সাংঘর্ষিক থাকবে, পাল্টাপাল্টি থাকবে, এবং সেটা শুধু আজকের নয়, বহুদিনের। 14 শতকে মিনহাজুস সিরাজ তাবাকাতি নাসিরি লিখেছিলেন ফার্সি ভাষায়, দিল্লি সুলতান নাসিরউদ্দিনের সময়। সেই সময় তিনি অবিভক্ত বাংলাকে তার বইতে বলেছিলেন বালাগাপুর। এটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ঝগড়া বিবাদের দেশ বা ঝগড়াপুর, যেটাকে বলি মেঠো বাংলায়। তো সেটা চলে আসবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী এর আগের ফুটেজ বা সর্বশেষ ফুটেজ দুটোতে যে কথাগুলো বললেন, এগুলো সাধারণ মানুষের অনুভূতির কথা আর কি। তো এই কথাগুলো আমরা স্বাগত জানাবো অবশ্যই। যে যার ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করবে না। এটা তো ব্যাপারটা হচ্ছে, ভলতেয়ার একটা কথা আমি প্রসঙ্গে মনে পড়ছে, যে তিনি বলেছিলেন যে তুমি যা বলো তা আমি পছন্দ করি না,
কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। এই যে মতভিন্নতা, পরমত, সহিষ্ণুতা, সেই জায়গাটি যেন চলে যাচ্ছে আমাদের মধ্যে, অনেক দিন থেকেই যাচ্ছে, এখনো যাচ্ছে, এখন বেশি যাচ্ছে এবং অত্যন্ত অসহিষ্ণু হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য করেছেন এর মধ্যে, আমি যখন খবর শুনছিলাম তখন শুনেছি যে মুক্ত মনার নামে বিকৃত ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। সত্যি কথা বলেছেন তিনি, যে মুক্ত বুদ্ধির চর্চা, সেটা তো জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি বইতেই বলেছেন, যে লিবার্টি অর্থ লাইসেন্স নয় আর কি, সেটাও ঠিক। কিন্তু একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলতেন তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। সে কথাটি হচ্ছে যে ধর্মের নামে যারা অপরাধ করছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, সেটা অপরাধ। আমাদের দেশে আইন আছে, সেই আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু জঙ্গি যারা, ধর্মান্ধ যারা, তাদের কোনো অধিকার নাই আইন হাতে তুলে নিয়ে মানুষ হত্যা করার। এই কথাটা প্রধানমন্ত্রী বললে আমি খুশি হতাম। প্রধানমন্ত্রীর বক্তব্যে সত্য উচ্চারিত হয়েছে। যাই হোক, ধারণাটাই তার মধ্যে এই বিষয়টাও আছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বোমা মারা যারা, সেটা তিনি বলেছেন, কিন্তু ওই একই সঙ্গে উচ্চারণ করলে ভালো হতো। আমি বললাম মূল ধারণাটা রয়ে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এই পয়লা বৈশাখের দিনে, প্রত্যাশার এই দিনে তিনি এই প্রত্যাশাগুলো রেখেছেন। আমরা একমত তার প্রত্যাশার সঙ্গে আর কি। জি, আমাদের আরেকজন নেত্রী আছে, তার প্রত্যাশার কথা আমরা শুনবো। তার আগে আমরা একটু দুজন শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন নিয়ে, আমাদের দুই পাশে দুইজন তরুণ অতিথি আছে, তাদের কাছে যাব। দুজনের কাছে প্রশ্ন আহ্বান করছি। জি স্যার, আমি নাহিদুর রহমান নাহিদ। আমার প্রশ্ন আবুল কাশেম ফজলুল হক স্যারের প্রতি। স্যার, একমাত্র পয়লা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন উৎসব, কিন্তু আমরা পহেলা বৈশাখে আভিজাত্যের একটা চিহ্ন দেখতে পাই। প্রত্যাশার নতুন বছরে ধনী গরিবের মাঝে সাংস্কৃতিক এই বৈষম্য দূর করার পথ কি হতে পারে বা কি উপায় অবলম্বন করা যায়? স্যার, একটু প্রশ্নটা মনে রাখেন, আমরা পরের প্রশ্নটা একটু নিয়ে নিই। আমি আবুল হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে আমার একটা প্রশ্ন। গত বছর পয়লা বৈশাখে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, তার যদি সুস্থ বিচার হতো, তাহলে এবছর পয়লা বৈশাখ উদযাপন কেমন হতে পারতো বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ স্যার, একটু ছোট ছোট করে উত্তর দিলে আমাদের। এরপরে প্রথম হলো, প্রশ্নটাতে আমি মনে করি একটু ভুল আছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানই আমাদের দেশে একমাত্র সর্বজনীন অনুষ্ঠান তা নয়। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানকেও আমরা সর্বজনীন মনে করি, 16ই ডিসেম্বরের অনুষ্ঠানকেও সর্বজন, 26শে মার্চ, এবং আমাদের জাতীয় জীবনের আরো যেসব দিন অধিকাংশই সর্বজনীন। আর কিছু আছে সাম্প্রদায়িক, যেমন মুসলমান সম্প্রদায়ের 2টা ঈদ, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, সরস্বতী পূজা ইত্যাদি, তারপরে চাকমা অথবা গারো, সেই সব সম্প্রদায়ের আলাদা আলাদা অনুষ্ঠানাদি আছে, আলাদা আলাদা স্বার্থ আছে। সাম্প্রদায়িক কথাটা আমাদের দেশে যেভাবে ব্যবহার করা হয়, এটা ব্রিটিশ সরকার আমাদের দেশে নানানভাবে ইম্পোজ করে দিয়েছে। কমিউনালিজম ইত্যাদি, ন্যাশনালিজমের জায়গায় কমিউনালিজমকে স্থাপন করেছিল। সেই ইংরেজদের দেওয়া কনসেপ্ট থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, এখান থেকে মুক্ত হওয়া দরকার। সাম্প্রদায়িক স্বার্থ তো সম্প্রদায় চাইবেই, মুসলমান সম্প্রদায়ের স্বার্থ চাইবে, হিন্দু সম্প্রদায়, চাকমা সম্প্রদায়, গারো সম্প্রদায় চাইবে। এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় নাই। সরকারের কর্তব্য হলো বিভিন্ন চাওয়ার মধ্যে সামঞ্জস্য বিধান করা। যে ক্ষুদ্র জনগোষ্ঠী, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা 1/1 সামান্য বেশি, 45টা ক্ষুদ্র জনগোষ্ঠী। এখন আমাদের এনজিও এবং সিভিল সোসাইটির ভাইরা যেভাবে বলেন, সরকার যদি সেইভাবে কাজ করতে যায় তাহলে তো সরকার টিকতে পারবে না। এরকম ব্যাপার। সাপ্লিমেন্ট করতে পারি স্যার, একটু সাপ্লিমেন্ট করতে পারি স্যার। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি অবশ্যই আমাদের একটি সার্বজনীন উৎসব, কিন্তু 26শে মার্চ, 16ই ডিসেম্বর আমরা কি এখন সেই সার্বজনীন উৎসবের মধ্যে রয়েছি, নাকি আমরা একটা দ্বিধা বিভক্তির মধ্যে রয়ে গেছি? এখানে আমি একটা কথা বলি, 16ই ডিসেম্বর অবশ্যই
আমরা সর্বজনীন অনুষ্ঠানে আছি, সর্বজনীন 26শে মার্চ নিয়ে যে বিতর্ক, এই বিতর্কে সত্য নির্ণয়ের প্রয়োজন আছে এবং আমি কথাটা শক্তভাবে বলবো যে কিয়ামত পর্যন্ত যদি আপনি কিয়ামতের বিষয় করেন এই বিতর্কের মীমাংসা হবে না। যার শক্তি বেশি, ক্ষমতায় যারা আসবে তাদের ইচ্ছা অনুযায়ী যাবে, কারণ এর মধ্যে নিশ্চয়ই মিথ্যা আছে, মিথ্যাকে সত্যে পরিণত করবার চেষ্টা আছে। কারা কতটা মিথ্যা অবলম্বন করেছে সেগুলো এখানে আলোচনার বিষয় না। জি স্যার, স্যার আপনার কাছে যে প্রশ্ন ছিল কি ছিল জানো, এটা যদি গত বছরে এই ঘটনাটা না ঘটতো তাহলে ভুলে যাচ্ছিলাম, কারণ এই সময় যে আলোচনা হচ্ছে তার গভীরে চলে গেছিল। না, আমি তো বলেইছি যে বিগত বছরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে এবারে যে অত্যন্ত কড়াকড়ি নিয়ন্ত্রণ, হয়তো গতবারের ঘটনা না ঘটলে এবারও কোন রকম কড়াকড়ি আরোপ করা হতো না। কিন্তু সেই জন্য আমি বলছি যে যেটা হচ্ছে, যেমন সুলতানা কামাল যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আমার 24 ঘন্টা সবখানেই নিরাপত্তা দেওয়া। কতটুকু পারছে না পারছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব জনগণের করের টাকায় তারা পালিত পোষিত হচ্ছে। জনগণের করের টাকা যারাই পালিত পোষিত হয় তাদের দায়বদ্ধতা বেশি, দায়িত্ব বেশি, মনে রাখতে হবে। আমার কৃষক শ্রমিক মজুরের দায়িত্ব নেই, কারণ তারা কারো করের টাকা ভোগ করে না, নিজেদের শ্রম দিয়ে তারা বেঁচে থাকে। তো যারা জনগণের করের টাকায় সুবিধা ভোগ করছে, বেতন ভাতা পাচ্ছে, উৎসব ভাতা পাচ্ছে, এই যে উৎসব ভাতার কথাটা, উৎসব ভাতা খুব ভালো কাজ করেছে বাংলাদেশ সরকার, যে বৈশাখে উৎসাহিত করেছে, কিন্তু এই উৎসব ভাতা কজন পেলেন? সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী 12 লাখ, সাহিত্য শাসিত মিলে 30-35 লাখ, 16 কোটি মানুষের মধ্যে 30-35 লাখ এই ভাতা পেলেন। সুবিধাটা কার হলো? তো সেই জন্যে যাকে আমার মূল কথাটা হচ্ছে যে গতবারের ঘটনার কারণে এবার এই ঘটনা ঘটলো, অর্থাৎ সরকারি ঘটনা ঘটলো, আর গতবার হচ্ছে ভিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু আরো একটি প্রশ্ন, বিকেল 5টার পরে অনুষ্ঠান করা যাবে না, গতবারের ঘটনা কিন্তু 3টা থেকে 5টার মধ্যে ঘটেছিল, তাহলে কোন যুক্তিতে 5টার পরে করা যাবে না বলা হলো? এটা তো একেবারে অযৌক্তিক, একেবারে অযৌক্তিক। এই ব্যাপারে আমাদের সব অতিথি একমত আর কি আপনাদের এই বক্তব্যের ব্যাপারে। আমরা একটা বাধ্যতামূলক বিরতি আছে, আমরা একটু বিরতিটা নিয়ে আমরা ফিরছি। দর্শক, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মোহাম্মদ শাহেদ। আমাদের আলোচনার বিষয় প্রত্যাশার নতুন বছর। প্রত্যাশার নতুন বছরের নানান জন বক্তব্য রেখেছেন, আমরা প্রচার করেছি, তার বিশ্লেষণও পেয়েছি। আমরা বিরতির আগে, আমরা বিরতির পর শুরু করছি বেগম খালেদা জিয়া বেগম বিএনপি চেয়ারপারসনের বক্তব্য দিয়ে। এই নববর্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমরা শপথ নিই আমরা বিভেদ নয় ঐক্য করে জাতিকে অগ্রগতির পথে নিয়ে যাব। আশা করি নতুন বৎসরে, বাংলা নতুন বৎসরে আমরা এদেশে গণতন্ত্র পাব, উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে, হত্যা গুম নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে এবং দেশে প্রতিটি মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটি হবে। জি, অনেক বড় বড় প্রত্যাশা, কর্মসংস্থান, উন্নয়ন, গণতন্ত্র। হ্যাঁ, অনেকগুলো প্রত্যাশার কথা আমরা শুনলাম। দেখুন, যে কথাটি উনি বারবার বলছিলেন যে আমরা গণতন্ত্র ফিরে পাবো নতুন বছরে, আমরা গুম খুন হত্যা বন্ধ হবে, আমরা একটি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো এই সমাজে। আমাদের বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রটা ছিল সেটাই ছিল গণতন্ত্র। যখন 70-এর নির্বাচনে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করলো এবং সেই জনপ্রতিনিধির হাতে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো না, তখনই তো আমরা দেখলাম কিভাবে মানুষ
তার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং এই মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রটি ছিল, মুক্তিযুদ্ধের যে মূল চেতনাটি ছিল, যে কথাটি বারবার আওয়ামী লীগ বলে, সে চেতনাটি ছিল কিন্তু গণতন্ত্র। অথচ দেখুন, খুব দুঃখ হয় যে গণতন্ত্রের পথে কোথায় আমরা এগিয়ে যাব। 90-এর পর থেকে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে একটি গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, জনগণ তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে এবং সেই প্রতিনিধি দ্বারাই আমাদের দেশ পরিচালিত হবে। কিন্তু 2014-তে গিয়ে আমরা দেখলাম আবারও সেই পেছনের দিকে হাঁটা। এখন 2014-এর পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে বলে আমার মনে হয় কোনো মানুষই সেটা বিশ্বাস করে না। এক ধরনের নির্বাচনের নামে প্রহসন চালু হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হবে, যেখানে কোনো প্রতিপক্ষ থাকবে না, যেখানে একটি মাত্র মার্কাই থাকবে নির্বাচনে, যেখানে কোনো ভোটার থাকবে না, ভোটারবিহীন একটি নির্বাচন। এবং আরেকটা যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সহিংসতা। ইভেন যে হালের ইউনিয়ন পরিষদের যে নির্বাচনটি হচ্ছে, যেখানে সরকার পরিবর্তনের কোনো প্রশ্নই নেই, এটি একেবারেই স্থানীয় সরকার নির্বাচন। এবং এতদিন এটি কখনো দলীয় প্রতীকেও কিন্তু নির্বাচনটি হয়নি, প্রথমবারের মতো এসছে দলীয় প্রতীকে। সেখানে অ্যাজ অন টুডে 42 জন মারা গেছে, অথচ 6 ধাপে হওয়ার কথা মাত্র 2টি ধাপ সম্পন্ন হয়েছে, তৃতীয় ধাপও কিন্তু এখনো হয়নি। তার আগে 42 জন মারা গেছে, 5 সহস্রাধিক আহত হয়েছে। এরকম নির্বাচন তো আসলে আমরা চাইনি। সুতরাং গণতন্ত্র, হ্যাঁ এটা সত্য যে শুধুমাত্র একদিনের ভোট দেওয়াকেই গণতন্ত্র বলে না, কিন্তু সেটা হচ্ছে একেবারে ন্যূনতম, গণতন্ত্রের ন্যূনতম শর্তটি হচ্ছে যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেয়া হবে। সেখানে স্থানীয় সরকারই আমরা সেটাকে স্টাবলিশ করতে পারিনি, সেখানে জাতীয় পর্যায়ে তো গণতন্ত্র এখন ফার ক্রাই আমরা বলি, যেটা আমাদের এখন চিন্তার মধ্যেও নাই। আরেকটি কথা যেটা এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন যে ধর্ম নিয়ে মন্তব্যের কথা, ধর্ম নিয়ে এই ধরনের মন্তব্যের কথা। দেখুন, বাংলাদেশ একটি ধর্মভীরু রাষ্ট্র, ধর্মভীরু দেশ। আমাদের জাতিগতভাবে আমরা ধর্মভীরু, আমরা ধর্ম পালন করি, কিন্তু আমরা কিন্তু ধর্ম উগ্রপন্থায় বিশ্বাসী কখনো ছিলাম না, আমরা কিন্তু চরমপন্থায় বিশ্বাসী কখনো ছিলাম না। এমন নয় যে বাংলাদেশের প্রতিটা মানুষ সবসময় প্রত্যেকেই যে একেবারে মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাস করতে তা না, সেকুলার মানুষ কিন্তু ছিলেন, ধর্ম নিরপেক্ষ মানুষ বা নাস্তিক মানুষ কিন্তু সমাজে ছিলেন সবসময়। কিন্তু এ ধরনের এখন যে নৃশংসতা আমরা দেখতে পাই, একটির পর একটি চাপাতির যেই ঘটনাগুলো ঘটে যায়, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের মানুষ আগে দেখেনি। এখন আমাদের বুঝতে হবে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটির পর একটি। 2013 থেকে 2016 পর্যন্ত 7 জন ব্লগার এবং প্রকাশককে হত্যা করা হয়েছে, লেখককে হত্যা করা হয়েছে। কেন? যখন মত প্রকাশের স্বাধীনতা থাকে না একটা সমাজে, যখন নিজের স্বাধীন চিন্তাকে মানুষ প্রকাশ করতে ভয় পায়, তখনই কিন্তু সহিংসতা বা উগ্রবাদের জন্ম হয়। যখন একটা সমাজে গণতান্ত্রিক পরিবেশ থাকে না, অতিরিক্ত বল প্রয়োগ করা হয় বিরোধী মত বা পথের উপরে। শুধু যে রাজনৈতিক বলছি তা না, রাজনৈতিক একটা বিরাট ব্যাপার, রাষ্ট্রীয় বল বা রাষ্ট্রীয় বিচারহীনতা বা ন্যায় বিচারের অভাব, সেটা তো একটা বিরাট ব্যাপার। এটি কিন্তু আস্তে আস্তে সমাজের মধ্যে এক ধরনের অসন্তোষ, অসহিষ্ণুতা এবং অস্থিরতা তৈরি করে, এবং যেখান থেকে দেখেন চরমপন্থীরা উঠে আসে এবং যখন মনে করে যে আমি ন্যায্যভাবে বা গণতান্ত্রিক উপায়ে বা যেই সংবিধান আমাকে যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলোর মধ্যে দিয়ে আমি আমার মত প্রকাশ করতে পারবো না, আমি আমার চিন্তাকে প্রকাশ করতে পারবো না, আমি আমার বিবেক যা বলে সেটাকে প্রকাশ করতে পারবো না, তখনই কিন্তু মানুষ এই ধরনের চরমপন্থার দিকে আস্তে আস্তে ধাবিত হয়। এবং জাতিগতভাবে যে আমরা কিন্তু কখনোই এত উগ্র ছিলাম না। এখন যে ঘটনাগুলো ঘটে, এবং শুধু যে ব্লগার হত্যা তা কিন্তু নয়, এর মধ্যে আমরা দেখেছি কিভাবে বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, আমাদের শিয়া সুন্নির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করে শিয়াদের উপরে আক্রমণ করা হয়েছে, ইসকন মন্দিরে হামলা হয়েছে, আমরা দেখেছি রাসমেলায় হামলা হয়েছে, ইভেন আমাদের যে দীর্ঘদিনের ঐতিহ্য হোসনে দালানের যেই জমায়েতটা হয় সেখানে সেখানে হামলা হয়েছে। এগুলো কিন্তু আসলে বাংলাদেশ এত বছর দেখে আসেনি। তো কেন হঠাৎ করে এই ধরনের অস্থিরতা, কেন হঠাৎ করে এই ধরনের অসহিষ্ণুতা, কেন আমাদের মধ্যে হঠাৎ এই ধরনের হিংস্রতা হয়ে আসলো, এই বিষয়গুলো কিন্তু আসলে আমার মনে হয় চিন্তার দাবি রাখে। যদি আমরা সব মতকে ধারণ করতে পারি, যদি জনগণ তার মতকে সাহসের সঙ্গে প্রকাশ করতে পারে, নির্ভয়ে প্রকাশ করতে পারে, যদি গুম হয়ে যাবার, খুন হয়ে যাবার, হারিয়ে যাবার ভয় না থাকে, তখন মনে হয় এই ধরনের চরমপন্থাগুলো কিন্তু এভাবে আর আত্মপ্রকাশ করতে পারে না। ইভেন শুধু যে রাজনৈতিক গুম বা খুন হচ্ছে তা নয়, আপনি দেখুন কিছুদিন আগে একেবারে অরাজনৈতিক তনু হত্যাটি আমরা জানি একটি বিভৎস নৃশংস ঘটনা আমাদের ঘটে গেল কয়েকদিন আগে। তনুর ভাইয়ের বন্ধুকে পর্যন্ত 16 দিনের জন্য নাই করে ফেলা হয়েছিল।
আমরা একই কাণ্ড দেখেছি যখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের কেলেঙ্কারি হলো, যেটা বিশ্বে নজিরবিহীন। সেন্ট্রাল ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি যাওয়াটা নজিরবিহীন। সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, যখন সেটা পারলো না তখন সেই বিষয়ে যিনি গবেষণা করছিলেন, তথ্য দিচ্ছিলেন, অনুসন্ধান করছিলেন, সেই ভদ্রলোক জোহাকে আমরা দেখলাম কয়েকদিনের জন্য সরিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি কিভাবে দুদিন আগেই এসছে, শিবিরের দুটো ছেলেকে পাওয়া যাচ্ছিল না, কয়েকদিন পরে আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পরে তাদের লাশ পাওয়া গেছে। ঠিক এভাবে বিরোধী দল বলেন, ভিন্ন মত বলেন, বা যাদের কথাই বা যাদের কর্মকাণ্ডে সরকার মনে করছে যে তার ইন্টারেস্টকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা তার ভাবমূর্তিকে কোনোভাবে চ্যালেঞ্জের মুখোমুখি করবে, তাদের প্রতি এই ধরনের একটা নৃশংসতা, এক ধরনের অত্যাচার নেমে আসছে। এবং এগুলোই কিন্তু খুব উর্বর ক্ষেত্র চরমপন্থীদের জন্য। এইরকম পরিবেশে কিন্তু চরমপন্থী বা জঙ্গিরা মাথা চাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আল কায়দা বা আইএস দায় স্বীকার করছে? এখন কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। এবং বারবারই সরকার প্রথম দিকে বলেছিল আল কায়দা, কারণ এই গত বছর 19শে জানুয়ারি তারা 4 জনকে ধরে, যাদের সাথে তারা, এই সরকারই বলেছিল, এই আইনশৃঙ্খলা বাহিনী বলেছিল যে আইএস এর সংশ্লিষ্টতা আছে। পরে তারা জুলাই মাসে আরো 12 জনকে ধরে, যাদের সঙ্গে তারা দাবি করে আল কায়দার সংশ্লিষ্টতা আছে। অর্থাৎ সরকারই দাবি করেছিল যে এই ধরনের জঙ্গিগুলোর সাথে আইএস বা আল কায়দার সংশ্লিষ্টতা আছে। আমি আপনার কথা শুনে ভাবছিলাম একটা বিষয়, সেটি হলো যে গণতন্ত্রহীনতার কারণে এই উগ্রপন্থাগুলি বাড়ে, কিন্তু আবার যখনই কি গণতান্ত্রিক অধিকারগুলো দেওয়া হয়, আন্দোলনের সুযোগ দেওয়া হয়, তখনও যে আবার যে কায়দায় আবার আন্দোলনগুলো হয়, সেগুলো তো আবার অনেক সময় অনেকে বলছেন সেগুলিও আবার নেচারটা হয় সাংঘাতিক রকম উগ্র। আমি এখন কথা হচ্ছে আন্দোলনের সুযোগটা কখন দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে? আন্দোলনের সুযোগ তো 2014 সালের পরে কাউকে দেওয়া হয়নি। ইভেন 2015 সালের 5ই জানুয়ারি যখন বিএনপি এবং বিএনপি জোট আর কি, জামাত বিএনপি জোট, তারা বলেছিল যে একটি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে, একটি জমায়েত করবে, একটি সমাবেশ করবে, যেটা তার গণতান্ত্রিক অধিকার, যেটা তার সাংবিধানিক অধিকার, সমাবেশ করা। সেই সমাবেশে যাতে বিএনপি চেয়ারপারসন যেতে না পারেন, তাকে তার অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তার অফিসে খাওয়া যেতে দেওয়া হয়নি, লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি, এইসব আমরা জানেন। তো সেই সময় অর্থাৎ কি আপনার যে গণতান্ত্রিক অধিকার, আপনার যে মত প্রকাশের অধিকার, আপনি যা বিশ্বাস করেন তা বলবার এবং তা পালন করবার যে রাজনৈতিক অধিকার, সেইখানে যখন বাধা এসছে তখনই কিন্তু দেখেন এই ধরনের চরমপন্থা। কিন্তু চরমপন্থাটা কারা করলো? যারা প্রকাশ্য রাজনীতি করে তারা কি করতে পারে? আমরা না, তারা করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এ কারণেই যে পাগলও তার ভালো বোঝে। বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল যে কিনা কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় গেছে এবং ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেরকম একটি দল এ ধরনের চরমপন্থী বা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে তা নয়, এটা হতে পারে না। তবে কিন্তু তার সাথে তো 5ই জানুয়ারি নির্বাচন সময়ের ঘটনাও কিছু মিল আছে না। দেখুন, কথাটা হচ্ছে, আবারও আমি একই কথা বলছি, যখন আপনি তার সংবিধান স্বীকৃত অধিকারগুলোর চর্চা করতে দেবেন না, তখনই এ ধরনের চোরা গুপ্তা হামলা হবে। এখন এই হামলাটি কারা করেছে সেটা তো বার করবার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটা তো বিচার করবে বিচার বিভাগ, সেটা তো আমরা এখানে টক শোতে এসে এটার কনক্লুশন ড্র করতে পারবো না। কিন্তু আমি আপনাকে যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে যেটা কখনো হয়নি, আল কায়দা আইএস এর সাথে সংশ্লিষ্টতা কিন্তু এখন আসছে এবং এই সংক্রান্ত অলরেডি 156টা মামলা 23টি কোর্টে পেন্ডিং আছে। তার মানে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এমনকি সরকারি সংস্থাগুলো থেকে বলা হয়েছে যে 11টি নিষিদ্ধ সংগঠন আছে। প্রধানের একটা কথিত প্রধানের বিবৃতিও, এবং সেটা কিন্তু ভয়ঙ্কর বিবৃতি আপনি দেখেছেন যে অলরেডি 11,000 কর্মী তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং তারা আরো বড় হামলার পরিকল্পনা করছে এবং তারা বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবার চিন্তা করছে। তো এগুলো আমাদের জন্য খুব অ্যালার্মিং। জি মোহাম্মদ সাহেব, যে এই প্রত্যাশার কথা যে নতুন বছরে গণতন্ত্র, উন্নয়ন, কর্মসংস্থানের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে, জাতিকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। এই প্রত্যাশা সম্পর্কে আপনার? ধন্যবাদ। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য শুনছিলাম। প্রথম থেকে আমি প্রত্যেকটা চ্যানেলেই বলি আমি ওনার অনেক বড় ফ্যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে উনি একজন হাইকোর্টের ভালো প্র্যাকটিশিয়ান। ওনার একদিন আমি একটা হিয়ারিং শুনছিলাম, তো তারপর থেকে ওনার প্রতি আমার আরও মানে একটা ফ্যান হয়ে গিয়েছি আর কি। তো এখানে তারপরেও তার দু একটি কথার উত্তর আমাকে দিতে হবে বা দেওয়া উচিত। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন, ঐক্য করবেন, আপনি ঐক্য কার সাথে করবেন? বেগম খালেদা জিয়া ঐক্যর কথা বলছেন,
আমরা ঐক্য কার সাথে, আওয়ামী লীগ সরকার কার সাথে ঐক্য করবে? ঐক্যর ডাক তো আওয়ামী লীগই প্রথমে দিয়েছিল। এখানে নির্বাচনের কথা আসছে, নির্বাচনের আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন এবং তিনি কিন্তু এক ধরনের ঐক্যের ডাক দিয়েছেন, তিনি কিন্তু সেই ঐক্যে সাড়া দেননি। যখন ট্রেন মিস হয়ে গেল, ট্রেন মিস হয়ে যাওয়ার পরে যখন দেখলো যে বিএনপি তার পায়ের নিচে মাটিটি খুঁজে পাচ্ছে না, ঠিক সেই সময় যদি তারা ঐক্যের ডাক দেয়, সেই ঐক্যটা কতটুকু ফলশ্রুত হবে এটা আসলে আমার বোধগম্য না। আরেকটি জিনিস হচ্ছে যে বিএনপির সাথে জামাতের যে সম্পর্কটা, আমি এটা প্রায় টেলিভিশনে বলি, বর্তমান বিএনপির সাথে যে জামাতের যে সম্পর্কটা, এটা একটা হাজব্যান্ড ওয়াইফের মতন সম্পর্ক। তারা একই মঞ্চে কোথাও থাকছে, আবার কোথাও থাকছে না, একই সাথে কোথাও যাচ্ছে, আবার যাচ্ছে না, একটা মান অভিমানের জায়গাটা চলছে। বাট কিন্তু আমরা দেখছি যে অ্যাট দি সেম টাইম তারা কিন্তু একই লাইনেই চলছে। আজকে এই জঙ্গিবাদ বলেন বা আইএস বলেন বা বলেন, এগুলো তো আর আওয়ামী লীগের ক্রিয়েশন না, এইগুলা কিন্তু আস্তে এই জামাত বা এই সংগঠনগুলোরই কিন্তু ক্রিয়েশন। আর বাংলাদেশে যে প্রকৃতপক্ষে আইএস আছে বা প্রকৃতপক্ষে আল কায়দা আছে, এটা যতবারই কথা উঠেছে, যতবারই কোনো হত্যা হয়েছে, তখনই কিন্তু তারা এটা দায় স্বীকার করেছে। কিন্তু যখন তাদের অফিসিয়াল পেজে যাওয়া হয়, তখন কিন্তু এটার সাথে কোনো মিল পাইনি আমরা কখনো। তো এইটা আসলে আমরা সরকার পক্ষ থেকে এক ধরনের বিবৃতি দেই, আবার বিরোধী শিবির থেকে এক ধরনের বিবৃতি দেই। তো বাংলাদেশে আইএস আছে না আল কায়দা আছে, এটা আমার পক্ষে জাজ করা সম্ভব না। তবে আমি সাদা বাংলা কথায় যেটুকু বুঝি, এই যে জঙ্গিবাদের যে উত্থানটি হয়েছে, এই জঙ্গিবাদের উত্থান কিন্তু আস্তে আস্তে আমরা একটা বড় আকৃতির দিকে ধারণ করছি এবং এটা কিন্তু আমরা একটা দৈনন্দিন কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করছি। এই জঙ্গিবাদের উত্থানে কিন্তু আপনি দেখেছেন যে আমরা প্রথমে কি হলো, হঠাৎ করে আমরা একটা এই যে যেটা কথা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন, যে আমরা একটা প্রথমে একজন খ্রিস্টান ধর্মীয় লোককে আমরা আঘাত করলাম, তারপরে হিন্দু ধর্ম অবলম্বীকে আঘাত করলাম, তারপরে আমরা এই যে মুসলমান ধর্মের এই যে শিয়া সুন্নি বিভেদের ব্যাপারে আমরা একটা কাজ করলাম। এই যে একটা নতুন করে একটা কৌশল নিয়ে আসা, মানে বাংলাদেশকে একটা ধরনের আনরেস্ট করে রাখা, এই যে একটা কৌশল, এই কৌশলটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কিন্তু একটা গণতন্ত্র না থাকার জন্য না, এটার গণতন্ত্র আছে বলেই তো এখনো বাংলাদেশ টিকে আছে। আর গণতন্ত্র যদি মানে এখানে অ্যাবসেন্ট থাকতো, তাহলে তো বাংলা এইগুলোর কোনো অস্তিত্বই থাকতো না। এখানে একটা জিনিস হচ্ছে, দেখেন এই যে এরা যে কৌশলগুলো চালিয়ে যাচ্ছে, অপকৌশলগুলো চালিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীগুলো কিন্তু হাঁপিয়ে উঠছে। আরেকটি কথা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু দায় দোষারোপ করি, আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমাদেরই ভাই, আমাদের কিন্তু তারা যে দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে কিন্তু আমরা অনেক সময় ট্রিট করি তারা ভিন্ন দেশি কেউ, তারা কিন্তু ভিন্ন দেশি কেউ না, তারা আমাদেরই লোক। আপনি দেখেন, আজকেই আমি একটি সোশ্যাল মিডিয়াতে একটি দেখছিলাম, একটি প্রতিবেদন দেখছিলাম, একজন ট্রাফিক সে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে বোমা হামলায় তার দুটো পা কেটে গেল। এই যে তার যে দায়ভার, আমরা কিন্তু টকশোতে আজকে একজন মারা গেলে তাকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু একজন পুলিশ কর্মকর্তা যখন মারা যায় আমরা কিন্তু টকশোতে সেটা নিয়ে আলোচনা করি না। আমরা যখন একজন রাজনৈতিক নেতা মারা যায়, একজন সাবেক এমপি যখন মারা যায়, তাকে নিয়ে কিন্তু আমরা সংসদে শোক প্রস্তাব আনি, কিন্তু একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যখন মারা যায়, তাকে নিয়ে কিন্তু আমরা কোনো শোক প্রস্তাব নিয়ে আসি না। তাহলে এরা যখন রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে যখন নিজের আত্মহতি দেয়, তাদের ব্যাপারেও কিন্তু আমাদের কিছুটা করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে যে সরকার এটার জন্য ঝুঁকি ভাতা দিচ্ছে, বিভিন্ন রকম ধরনের ভাতা দিচ্ছে, ভাতা দিলে তো আর আমি জীবন ফেরত পাচ্ছি না। একটি মানুষের প্রতি কিন্তু একটি পরিবার জড়িত, সেই পরিবারটি, এই মানুষটি যখন মারা যাচ্ছে, সেই পরিবারটি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সেই পরিবারটি কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ অ্যাটেনশন দিচ্ছি না। আমরা কি করছি, যখন একটি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মানুষ মারা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে ডেকে আমরা দেখছি যে 1 লাখ 2 লাখ টাকার একটা চেক প্রদান করা হচ্ছে, শেষ।
তারপরে তার রেস্ট লাইফ কিভাবে চলবে এই ব্যাপারে কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। একইভাবে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ রাস্তায় যখন তারা হত্যার শিকার হচ্ছে, তখন আমরা কি করছি, হয়তো দলীয় প্রধান, সেটা যে কোনো দলেরই হোক, দলীয় প্রধানের পক্ষ থেকে হয়তো 2 লাখ বা 5 লাখ টাকার একটা চেক প্রদান করা হচ্ছে, কিন্তু তার পরবর্তী লাইফ কিভাবে চলবে এটা কিন্তু আমরা জানি না। আরেকটি কথা আমি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে, বিনয়ের সাথে আমি একটু বলতে চাই, আমরা কিন্তু 21শে আগস্টের মতন কিন্তু একটি গ্রেনেড হামলা দেখেছি। এই 21শে আগস্টের গ্রেনেড হামলা কিন্তু সেদিন হয়তোবা সেটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল, সেই মানে এই যে সেই একটা যে আপনার সমাবেশ, সেই সমাবেশ শুনতে কিন্তু বহু নিরীহ মানুষও গিয়েছিল। আজকে যে এই যে নিরীহ মানুষগুলা যে এই যে স্প্রিন্টারের দ্বারা যে আহত, হ্যাঁ, এরা যে এই জ্বালাগুলা ভোগ করছে, আমরা কি সমাজের কোনো স্তর থেকে তাদের ব্যাপারে কোনো খবর নিয়েছি? তারা কেমন আছে, তারা এখন কিভাবে জীবিকা নির্বাহ করছে? তারা কিন্তু সেদিন সমাবেশ শুনতে গিয়েছিল, তারা কিন্তু সেদিন মানে সেদিনকার নেত্রী কি বলবেন সেই সমাবেশ শুনতে গিয়েছিল। তারা যে অতর্কিত হামলার শিকার হলেন, আমরা কিন্তু তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেইনি। আরেকটি বিষয়, এখানে একটু পার্থক্য আমি ফিরোজ ভাই বলি, সেদিন যখন বর্তমান প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলের নেত্রী তখন যখন এই হামলার শিকার হলেন, তখন কিন্তু আমি তদানীন্তন প্রধানমন্ত্রীকে দেখিনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে সান্ত্বনাসূচক বক্তব্য দিতেও কিন্তু আমি দেখিনি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখলেন যে তার পুত্র মারা গেলেন, তা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মারা গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ছুটে গিয়ে গেলেন, কিন্তু সেখানে যে ধরনেরই হোক না কেন সেখানেও কিন্তু একটা রাজনৈতিক শিকার হলেন, সেটা যেভাবেই হোক না কেন একটা রাজনীতির শিকার হলেন। এটাকে আমি রাজনীতির শিকার বলবো, কারণ কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তার সাথে দেখা করেননি বা মাননীয় প্রধানমন্ত্রীকে গেট থেকে ফিরিয়ে দিয়েছে, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, আমি সেখানে উপস্থিত ছিলাম না। এই জিনিসটাও কিন্তু খুব একটা ভালো দৃষ্টান্ত না। আপনি একটু পার্শ্ববর্তী দেশ যদি দেখেন, আমি একবার ইন্ডিয়ান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি একটা ইন্ডিপেন্ডেন্ট ডেতে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ উনি বলছেন যে দেখেন আজকে আমি বাংলাদেশে আমি আজকে ভারতের প্রধানমন্ত্রী, আমি এই পূর্ববর্তী আমার যত প্রধানমন্ত্রী আছে তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নাই, তারা দেশটাকে এই পর্যন্ত নিয়ে এসছে, আমি এই দেশটাকে সামনে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাকে নিয়ে আমার কথা, এবং আমি সকলের সহযোগিতা চাই। এই যে তাদের যে একটা গণতান্ত্রিক মোড, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একমাত্র আওয়ামী লীগের কাজ না, এখানে বিএনপিকে পার্টিসিপেশনে আসতে হবে। হ্যাঁ, বলতে পারে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, বিএনপির ভাষায় এটি হচ্ছে একটি অগণতান্ত্রিক সরকার, এবং যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে এই অগণতান্ত্রিক সরকারের আমলে যেই কটি ইলেকশন হয়েছে এটা একটি প্রহসনমূলক ইলেকশন হয়েছে। আমার প্রশ্ন, এই প্রহসনমূলক ইলেকশনগুলোতে কিন্তু ওনারা প্রত্যেকটি ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করেছেন। আরেকটি কথা উনি যেটি বলেছেন যে 92 দিনের আন্দোলনে বেগম খালেদা জিয়ার বাসার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে বা তাকে খাবার সরবরাহ করতে দেওয়া হয়নি, এগুলো আমরাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এগুলো খারাপ দৃষ্টান্ত, খারাপ অবশ্যই খারাপ দৃষ্টান্ত, কিন্তু উনি ওইখান থেকে বসে যেটি করেছেন এটা কি কোনো ভালো দৃষ্টান্ত? এই 92 দিনের আন্দোলন, নিরীহ মানুষ, কতজন মানুষ মারা গিয়েছে সেইগুলোকে আমরা একবার হিসাব করেছি। একটি মানুষ তার জীবিকার কারণে তাকে ছুটতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, বাসের মধ্যে পেট্রোল বোমা দিয়েছে, সে মারা গেছে, পুড়ে মারা গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কাঁদায়, আমাদেরকে ভাবায়। আলটিমেট আমি একটা বাস্তব ঘটনা বলি, আমি এই 92 দিনের আন্দোলনে আমি জাস্ট প্রেস ক্লাব ক্রস করছি, একটি সিএনজিতে তার মা তার বাচ্চাকে নিয়ে সম্ভবত কোনো পরীক্ষা দিতে যাচ্ছে, সিএনজিতে ধাপ করে আগুন জ্বালায় দিল। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে ওই সিএনজির ভেঙে ওই মহিলা এবং বাচ্চাটিকে আমি উদ্ধার করেছিলাম। হয়তোবা সেদিন আমি ওখানে ছিলাম, যদি আমি না থাকতাম ওই বাচ্চা এবং মেয়েটাকে হয়তো মা পুড়ে যেতেন বা মারা যেতেন তারা। তো এই যে একটা সহিংসতামূলক আন্দোলন, এই সহিংসতামূলক আন্দোলন থেকে কিন্তু ফিরোজ ভাই আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে এখন কি দরকার? আমাদের এখন দরকার একটা পরিচ্ছন্নমূলক একটা রাজনীতি, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেন, বিএনপির ক্ষেত্রেও বলেন।
এই পরিচ্ছন্ন জায়গাটাতে কিন্তু আমরা আসতে পারছি না। আমরা সংসদে বসে কি করি, আমরা সংসদে বসে আমরা একজন আরেকজনের পরে আমরা কাদা ছুড়াছুড়ি করি, কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা কথা বলি। এই যে আমরা এখন টকশোতে বসি, টকশোতে বসে আমরা একে অপরকে কিন্তু দোষারোপ করি, কিন্তু আমরা কিন্তু আসলে ফাইন্ডিংস বের করি না। এই যে আজকে নির্বাচন কমিশনকে নিয়ে এত কথা, নির্বাচন কমিশনকে নিয়ে আমরা বলি নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই, নির্বাচন কমিশনের ক্ষমতা নাই, এই যে এতগুলা কথা বলি, আমরা কেন এই নির্বাচন কমিশনকে আমরা কেন একটি শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য আমরা কেন তাদেরকে অ্যাডভাইস করি না, আমরা কেন তাদেরকে বলি না যে আপনারা এই জায়গাগুলো করলে হয়তো আপনারা রেকটিফাই হন, কিন্তু আমরা সেইগুলো না করে আমরা একে অপরকে কিন্তু দোষারোপ করছি। আমার মূল কথা যে আমাদেরকে এই আমাদের যে ভিশন, মানে যেই ভিশনটি বাংলাদেশ আওয়ামী লীগের আছে তাদের কিন্তু অনেক অর্জন আছে। এই যে দেখেন আজকে পদ্মা সেতু, এটা একসময় আমরা রূপকথার গল্প মনে করতাম যে বাংলাদেশে পদ্মা সেতু হবে, নানান রাজনৈতিকতা মানে নাটকীয়তা রাজনৈতিকতা মাধ্যমে কিন্তু আজকে পদ্মা সেতু কিন্তু আর স্বপ্নের মধ্যে নাই, এটা কিন্তু বাস্তব। এই বাস্তবের মধ্যে যখন আমরা দেখেছি যে ঢাকা শহরে ফ্লাইওভার, অনেকগুলা ফ্লাইওভার হচ্ছে, এই যে উন্নয়ন, এই উন্নয়নকে কিছু কিছু কারণে যখন ব্যাহত হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে ভাবিয়ে ওঠে। আসছি একটু শিক্ষার্থীদের কাছে নিয়ে তারপরে আপনার কাছে আসছি। দুজন শিক্ষার্থী আছেন, তাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মিজান, ডেমোক্রেটিক ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট। আমি সুলতানা কামাল যে বিবৃতিটা আজকে দিয়েছেন এটি সম্পূর্ণ বিরোধিতা করছি, কারণ লাগামহীনতা কখনো গণতন্ত্র হতে পারে না। আর মোহাম্মদ শাহেদ সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যে উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু উনি বেগম জিয়া সাড়া দেননি। তো ভালো কথা, তখন সাড়া দেননি, এখন আবার যদি ঐক্যের আহ্বান জানান তাহলে তো সমস্যা কি? তাতে তো আবার একটি নতুন সম্ভাবনা তৈরি হবে এবং এতে মাননীয় প্রধানমন্ত্রী মহত্বের পরিচয় দিবেন। আমি শাহেদ সাহেবের কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও সেই পরিচয়টা দিতে পারেন না, যে আবারও কি আহ্বান জানাতে পারেন না দেশের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন। আমি মোহাম্মদ শামীম পাটোয়ারি, আমার প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যামের কাছে। জি বলুন। গত বছর পয়লা বৈশাখে ঘটে যাওয়া নেককারজনক ঘটনার কোনো কাঙ্ক্ষিত ফলাফল আমরা দীর্ঘ 1 বছরেও দেখতে পাইনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ অবহেলা বা আন্তরিকতার অভাব রয়েছে বলে আপনি মনে করেন কি ম্যাম? ধন্যবাদ ম্যাডাম। 1 মিনিট করে উত্তর দেবেন, তারপরে আমাদের মুরব্বী অতিথি। উনি যে প্রশ্নটা করেছে যে গত বছর পহেলা বৈশাখে যে ঘটনাটি ঘটেছে সেটার কোনো সুরাহা হয়নি, এখানে পুলিশের কোনো ব্যর্থতা আছে কিনা? নিশ্চয়ই এখানে তো শতভাগ ব্যর্থতাই পুলিশের, কারণ যেখানে অপরাধী ধরে নিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে তারপরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ফাইনাল রিপোর্ট কখন দেয়? যখন একটা ঘটনার কোনো ক্লু থাকে না, যখন সেই ঘটনাটিতে একজনকেও ধরতে পারা যায় না, যখন সেই ঘটনাটি মনে করা হয় যে ঘটনাটি ঘটেনি, এরকম জায়গায় আমরা সাধারণত পুলিশকে দেখি ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে। যেখানে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি সিসিটিভিতে ধারণ করা হয়েছে, ঘটনাটিতে যারা অপরাধী বা যারা জড়িত তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। যদিও সেটা ছাত্র ইউনিয়নের কাজ ছিল না, সেই কাজটি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাজকে এগিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়নের ছেলেরা। সেখানে যখন অপরাধী ছাড়া পেয়ে যায় এবং 1 বছর পরে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, তখন সেটা এক ধরনের প্রশ্রয়, আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে অপরাধীকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, ফাইনাল রিপোর্ট দেওয়ার পর যখন বিভিন্ন জায়গা থেকে সমালোচনা এসছে, তখন তারা সাধারণ একজন নাগরিককে ধরে নিয়ে এখন আটকে রেখেছে এবং বারবার তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে স্বীকার করানোর চেষ্টা করছে সে ওই ঘটনার সঙ্গে জড়িত। সে বারবার বলছে হ্যাঁ সিসিটিভিতে আমাকে দেখা গেছে, কারণ আমি সেদিন পহেলা বৈশাখে ওই জায়গায় উপস্থিত ছিলাম, থাকতেই পারে, আমিও ছিলাম, আপনারাও ছিলেন, সবাই ছিল সেখানে, যে কেউ সিসিটিভিতে ধরা পড়তে পারি, তার মানে এই নয় যে আমি অপরাধী। সুতরাং এখানে পুরোপুরি ব্যর্থতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধন্যবাদ। এখানে যে তরুণ বন্ধু যে প্রশ্নটি করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি ঐক্যের সাথে একমত হতে পারেন না, যদি আমি দেশের বৃহৎ স্বার্থ চিন্তা করি, মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যের সাথে একমত হওয়া উচিত, কিন্তু ঐক্য কার সাথে করবে? জামাতের মতন একটি সংগঠন যাদের অ্যালায়েন্স আছে বিএনপির সাথে, এই সংগঠনের সাথে কি ঐক্য হয়? এই সংগঠনের সাথে কিন্তু ঐক্য হয় না। এবং আওয়ামী লীগ কিন্তু বারংবার বলেই এসছে যে তোমরা জামাত ত্যাগ করো, আমরা কিন্তু যে কোনো সময় ঐক্যের জন্য প্রস্তুত।
আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সাড়া দিবেন। শুধুমাত্র জামাতের এই যে জামাত নামক যে জঙ্গি সংগঠনটি রয়েছে এইটার সাথে যদি সঙ্গ বিএনপি ছাড়ে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ঐক্যের সাথে আসবে। ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাই, আমাদের আসলে এই যে অনেক ধরনের অনেক রকম বিভাজন, সেগুলো তো রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে আমরা দূর করতে পারি, কিন্তু সবচেয়ে যেই মূল জায়গাটাই তো আমাদের বিভাজনটা আছে। এই বিভাজনটা এখন কোন পর্যায়ে, কিভাবে আমরা অতিক্রম করতে পারবো? নতুন বছরে এরকম কোনো প্রত্যাশা আপনি দেখছেন কি? একটা মৌলিক ব্যাপার হলো যে টক শোতে আমরা যেসব আলোচনা করি এবং দৈনিক পত্রিকায় পোস্ট এডিটোরিয়ালে যেসব কথা লেখা হয় সেগুলোতে স্ট্যাটাস কো রক্ষা করে সমস্যার সমাধান কামনা করা হয়। যা আছে অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি, আইন কানুন সবটা প্রায় 16 আনা ঠিক রেখে কি করে আমরা গণতন্ত্র পাবো, কি করে আমরা সর্বজনীন কল্যাণ পাবো, এরকম চিন্তা। আমার কথা অত্যন্ত স্পষ্ট, স্ট্যাটাস কো রক্ষা করে যেরকম চলছে এরকমই চলবে। হঠাৎ হঠাৎ চাপ বেশি সৃষ্টি হবে, তখন কিছুদিনের জন্য কোনো একটা অন্যায় বন্ধ থাকতে পারে, কিন্তু আবার 1 মাস 2 মাস গেলেই সেটা জাগবে। অর্থাৎ স্ট্যাটাস কো রক্ষা করে, স্থিতাবস্থা রক্ষা করে সমাধান এরকমই পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। এর চেয়ে বেশি যারা আশা করবেন তাদের আশা পূর্ণ হবে না। এখন আমাদের চিন্তা করতে হবে যে এই ইন্টারনেটের বিস্তার, যেটাকে ইনফরমেশন টেকনোলজির বিপ্লব বলা হচ্ছে, এই বিপ্লব তো মানুষের জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি অনেক কিছুকে মৌলিকভাবে বদলে দিয়েছে। জীব প্রযুক্তির বিপ্লব, এই যে উচ্চ ফলনশীল বীজ, হাঁস, মুরগি, মাছের চাষ ইত্যাদির দ্বারা উৎপাদন বিরাটভাবে বেড়েছে, সমৃদ্ধি বেড়েছে, এতেও মানুষের জীবনধারা বদলে গেছে। এখন অনাহারে কম লোকেই থাকে, মানে সংখ্যা কত বড় না। কাপড়ের অভাব মিটে গেছে, সিনথেটিক ফাইবার দিয়ে কাপড় তৈরি করে, এই একটা বাস্তবতা। অন্য হলো সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ার পর বিশ্ব ব্যবস্থাও মৌলিকভাবে বদলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা যে রূপ নিয়েছে সেই রূপের মধ্যে আমরা আছি। এই অবস্থায় গণতন্ত্র বলি, সমাজতন্ত্র বলি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, সোশ্যাল জাস্টিস, প্রত্যেকটা বিষয়ই মৌলিক পুনর্বিবেচনা দাবি করে। বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য এই বিশ্ব ব্যবস্থার পুনর্বিবেচনা আমাদের দরকার, এবং ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে ডিকটেট করবে আমরা সেইভাবেই চলবো, এ দিয়ে তো সমস্যার সমাধান হবে না। আমাদের আত্মরক্ষার এবং আত্মোন্নতির উপায় বের করতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় গণতন্ত্র চাই। গণতন্ত্র নিয়ে নানান রকমের কথা দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে বলা হচ্ছে, নানা রকমের সমস্যা। আইন শৃঙ্খলা, আইনের শাসন নিয়ে প্রকৃতপক্ষেই আমরা নিরাপদ অবস্থায় নেই, বিপন্ন অবস্থায় আছি, এবং এই অবস্থায় আইনের শাসন কি করে সম্ভব হবে? এগুলোর জন্য গণতন্ত্রকে আমাদের রিডিফাইন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র উদার গণতন্ত্র বলে, লিবারাল ডেমোক্রেসি বলে যে ধারণা দিয়েছে, সেটা সোভিয়েত ইউনিয়নের বিলোপের আগের ধারণার চেয়ে ভিন্ন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হলো গণতন্ত্র মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা এবং নির্বাচিত সরকার দিয়ে দেশ শাসন করা। উন্নয়ন অথবা ওই আইনের শাসন, এগুলো ভিন্ন বিবেচনার বিষয়। গণতন্ত্র মানে ভোটাভুটি, এতে কনফাইন করে ফেলেছে লিবারাল ডেমোক্রেসির কথা বলে গণতন্ত্রের আইডিয়া। এই আইডিয়া দিয়ে বাংলাদেশে ভোটাভুটি অথবা নির্বাচন সুষ্ঠুভাবে করা যাবে না। রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হবে। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় দল, প্রধান দল ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর ভিতরে আমরা গণতন্ত্র চাই। দেশের ভিতরে গণতন্ত্র চাইলে আওয়ামী লীগের সাধ্য নাই গণতন্ত্র করবে, প্রধানমন্ত্রীর সাধ্য নাই। একইভাবে ঘরের ভিতরে গণতন্ত্র চাই। রাজনৈতিক দলের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, কোন রকমের দলীয় শৃঙ্খলা থাকবে না, একজনের হাতে অ্যাবসলিউট ডেসপোটিক ক্ষমতা দিয়ে এই রকম দল দিয়ে গণতন্ত্র বাংলাদেশে কেন পৃথিবীর কোনো দেশেই হতে পারে না। স্যার এখানে আমি একটু কথা বলি। স্যার আপনি কি মনে করেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ধরনের আপনি এই সংস্কৃতিতে আসতে পারবে বলে মনে করেন? এই ধরনের চিন্তা পাকিস্তানকালে ছিল, গণতন্ত্রের অভাব ছিল দলগুলোর মধ্যে, কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিংবা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কিংবা মৌলানা ভাসানীর নেতৃত্বে, শেরে বাংলার নেতৃত্বে দলকে গণতন্ত্র করার মানে চিন্তা ভাবনা কম বেশি ছিল, আগ্রহ ছিল। তারা অনেক কিছু পারেনি, অনেক কিছু করেনি, কিন্তু তাগিদটা ভেতরে ছিল।
আপনার কি মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী যে ত্যাগ, সেই ত্যাগে তিনি যেই অবস্থানটি এখন গ্রহণ করছেন, এটা তার জন্য একটা মানে ভালো জিনিস বলে কি মনে করেন না আপনি? ভালো জিনিস বলে মনে করি। ত্যাগই যদি খুঁজি তাহলে আমাদের কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে বহু নেতা পাবো সমস্ত জীবন মানে একটা ভালো জিনিস খাননি, একটা ভালো কাপড় পরেননি, সম্পূর্ণ ভালো জিনিস খাওয়া, ভালো জিনিস পরা আর পরিবার শব্দ মানে নিঃশেষ হয়ে যাওয়া, এটা কিন্তু স্যার দুই জিনিস। আমার কথাটা শেষ করি তারপরে বলুন। শুধুই ত্যাগ, যেমন আমার ছেলে মারা গেছে, তার জন্য কি আমি সব কাজকর্ম বন্ধ করে রাত দিন কেবল আমার ছেলের বিচার চাইবো? আমি প্রতিহিংসার মনোভাব নিয়ে চলবো? শেখ হাসিনার বাবা মা ভাই ইত্যাদি নিহত হয়েছে, কতজনের তো নিহত হয়, তার জন্য সেই কান্না নিয়ে সবসময় থাকবো? আমার কথা স্পষ্ট, কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার হলে এবং অন্য গুরুত্বপূর্ণ ঘটনার বিচার না হলে দেশে আইনের শাসন সম্ভব হবে? বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা আছে, তার নিহত হওয়ার ঘটনায় আমার কান্না আছে। এতগুলো মানুষ একসঙ্গে মেরেছে, ফজলুল হক মনির পুরো পরিবার, ফজলুল হক মনির হত্যার বিচার হয় না কেন? বিচার আজকে আব্দুর রব সেরনিয়াবাদের হত্যার বিচার হয় না কেন? বেগম ফজিলুদ্দিন মুজিবের হত্যার বিচার হয় না কেন? রাসেলের হত্যার বিচার হয় না কেন? এগুলোকে শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করলেই হবে? আইনের শাসনের সঙ্গে অনেক গুরুতর প্রশ্ন জড়িত আছে। আমি সেই সব কথায় যেতে চাই না। আমি শুধু এই কথা বলতে পারি, যারা অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী স্বৈরাচারী দল দিয়ে রাষ্ট্রে গণতন্ত্র চান, তারা আহাম্মকের স্বর্গে বাস করেন, তারা যত বড় ডক্টর প্রফেসর জাস্টিস ব্যারিস্টারই হন না কেন। এটা আমার কথা স্পষ্ট। দ্বিতীয় হলো, আইনের সংস্কার দরকার। সম্পদে ভরে গেছে দুনিয়া, অন্যায়ও দুনিয়া ভরে গেছে, রাষ্ট্রে রাষ্ট্রে বৈষম্য অনেক বেড়েছে, একই রাষ্ট্রের ভেতরে ধনী গরিবের বৈষম্য বহুগুণ বেড়েছে। সুযোগ সুবিধা, মানুষের মানবিক মর্যাদা সম্পদ বৃদ্ধির সঙ্গে বাড়া দরকার, কিন্তু নৈতিক দিক দিয়ে কোনো উন্নতি হয়নি, আইনের কোনো উন্নতি করা হয়নি। বাংলাদেশে যদি আইনের শাসন প্রবর্তন করতে হয়, কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে মানে তিরস্কার করলে হবেন না। পুলিশ কি পারবে? পুলিশ তো সরকারের অধীনে, প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ ছাড়া আইজি সাহেব অথবা র্যাব এর প্রধান তারা কতখানি কি করতে পারেন? অবশ্যই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকান, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, হোম মিনিস্টারের সাথে কথা বলেন, কাজে রাষ্ট্রীয় পলিসিটা মূলে, তারপরে পুলিশ পারলো কি পারলো না। পুলিশকে সমস্ত দোষ দেওয়া, এবং পুলিশ সম্পর্কে আমরা যেভাবে কথা বলি, আপনিও একটু আগে বলছেন যে পুলিশ মারা গেলে তো আমরা সেই সহানুভূতি দেখাই না, এটা খুব সত্য কথা। পুলিশের কাছ থেকে এতটা আশা করা যায় না। আমি বলতে চাইছি যে গণতান্ত্রিক রিডিফাইন করা, গণতান্ত্রিক দল গঠন করা এবং গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের কথায় যখনই আমরা যাব, তখনই আইন এবং বিধিবিধানের সংস্কারের প্রশ্ন আসবে। আজকে সেক্রেটারিয়েট যেভাবে চলছে, এই বিধিবিধান দিয়ে তো আর যেতে ভালো চলবে না। এই দলীয়করণ, এখন দলীয়করণ কথাটা বলা হয় না, কারণ একদলীয় ব্যবস্থা এত প্রবলভাবে কায়েম হয়েছে যে কেউ টু শব্দটা করতে সাহস করে না, কিন্তু যে অন্যায় অবিচারগুলো ছিল সেগুলো আরো প্রবলভাবে এখন সুপ্রতিষ্ঠিত আছে। এইসবের প্রতিকারের জন্যে আমি বলতে চাইছি যে আইন সংস্কারের দরকার আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের দরকার আছে, গণতন্ত্রকে রিডিফাইন করার দরকার আছে। এটা একটা দিক। আর আরেকটা গুরুতর পয়েন্ট যেটা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো জঙ্গিবাদ, মৌলবাদ, আস্তিকতা নাস্তিকতার প্রশ্ন। এই জায়গায় আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগ অনেক প্রবল, জঙ্গিবাদীরা যতই প্রবল হোক, বিএনপি জামাত যতই শক্তিশালী হোক, আওয়ামী লীগ তার চেয়ে বহুগুণ শক্তিশালী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যারা বড়, যাদের শক্তি বেশি, যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্বও বেশি থাকে। সব ধরনের ধর্মবিরোধী কথা, যেটা একটু আগে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনলাম, এগুলোকে দমন করার জন্য প্রয়োজনে আইন তৈরি করতে হবে। যদি যথাসময়ে, আমি যে সমালোচনা আরম্ভ করেছিলাম, আমাকে তখন অনেকে মৌলবাদী বলেছেন। আমার ছেলে মারা যাওয়ার পরে এই যে কি হানিফ নামে একজন আওয়ামী লীগের নেতা, তিনি যে উক্তি করেছেন, এটার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক আছে? তিনি কোন জগতে বাস করেন? এই বিষয়গুলো বিবেচ্য। আমি কি, আমার পরিচয় তাদের জানা উচিত ছিল? আমি যখন বিভাগের শিক্ষক, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তখন বাংলা বিভাগের ছাত্রী ছিলেন, আমার পরিচয় তাদের জানা থাকা উচিত। আচ্ছা, এখন প্রশ্ন, আমি বাংলা বিভাগেরই শিক্ষক ছিলাম। এখন প্রশ্ন হলো যে এই মৌলবাদ এবং জঙ্গিবাদ, এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থে পরিকল্পিতভাবে দুনিয়ায় ছড়িয়েছে, এবং আমাদের দেশের রাজনীতিবিদেরা এবং বুদ্ধিজীবীরা, এই সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো এই কথাগুলো লুফে নিয়েছে, নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করেছে। আর এর মধ্যে মৌলবাদ বিরোধী আন্দোলন একটা পর্যায়ে এমন অবস্থায় আসছে যে আওয়ামী লীগ এটার
ফল নিতে পেরেছে সাফল্যের সঙ্গে। জামাতে ইসলামীকে আওয়ামী লীগ কেন বাজেয়াপ্ত করে না এই কারণে যে জামাতে ইসলামী দলটা সামনে থাকলে আওয়ামী লীগের চেহারাটা উজ্জ্বলতর দেখা দেয়, তা না হলে এতটা উজ্জ্বল দেখা দেয় না। দুই, জামাতে ইসলামী যদি বিএনপির সাথে থাকে তাহলে বিএনপি উঠতে পারে না, এতে আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি সফল হয়। এটা একটা দিক। একটা রাজনৈতিক দল চাইবে তার দলীয় সাফল্য, কিন্তু দলীয় সাফল্যটা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যখন চায় তখন সেখানে অন্যায় আছে। সেখানে দেশের বিবেকবান চিন্তাশীল ব্যক্তিদের প্রতিবাদ করা, সমালোচনা করা দরকার। সেই সমালোচনার প্রতিবাদটা আমাদের দেশে নেই। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সাজিয়েছে, সিভিল সোসাইটি এনজিও ডেভেলপ করে দিয়েছে, এনজিওরা রাত দিন পরামর্শ দিচ্ছে রাজনৈতিক দলকে, সরকারকে, ওই দিয়ে রাজনীতি উন্নত হবে। এই এনজিওরা, সিভিল সোসাইটিরা তো যোগ্য প্রার্থী আন্দোলন করে জরুরি অবস্থা আনছে। এই এনজিওরা জেনারেল ওসমানীকে নিয়ে ইলেকশনে দাঁড় করাবার বন্দোবস্ত করেছিল রাষ্ট্রপতি দিয়ে আওয়ামী লীগকে হারানোর জন্য। এই বুদ্ধিজীবীরা কি বলে ওই জরুরি অবস্থা এনেছে, এই বুদ্ধিজীবীরা এই যে তত্ত্বাবধায়ক সরকার এনেছে সিভিল সোসাইটি, ভেতর থেকে দেখলেই দেখা যাবে। কাজে সিভিল সোসাইটির বুদ্ধি পরামর্শ, এটা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ, ওই যারা এখন এই লিবারাল ডেমোক্রেসি ইত্যাদি করেছেন তাদের স্পোক্সম্যান হয়ে কাজ করেছে। এই বাস্তবতায় আপনার মৌলবাদ জঙ্গিবাদ এর জন্য আমার পরামর্শ এই, 1 নম্বর উস্কানিমূলক যে কথাটা প্রধানমন্ত্রী বললেন এটাকে আইন করে প্রয়োজন হলে বন্ধ করা। 2 হলো যে বাংলাদেশের সংবিধানে আছে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটোই। অনেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বিলুপ্ত করার জন্য মুভ করছেন। আমি বলবো ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটো কথাই সংবিধান থেকে বিলুপ্ত করে গণতন্ত্রকে সফল করা উচিত। পাশ্চাত্য গণতন্ত্রের দেশগুলোতে যে ধরনের গণতন্ত্রই হোক এই ধর্মনিরপেক্ষতা দরকার হয় না, গণতন্ত্রের মধ্যেই তারা ধর্মনিরপেক্ষতা পান। এইটা করে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক দল করে বাংলাদেশ সমস্যার সমাধানের দিকে যেতে পারে। আর স্ট্যাটাস কো রক্ষা করে আমরা যত কথাই বলি, যেভাবে আমরা চলে আসছি এইভাবেই চলবো। আপনার একটি যে এই সব মিলে যে নতুন বছরের প্রত্যাশাগুলো পূরণের জন্য যে রাজনৈতিক ঐক্য, সেই জায়গাটাই তো আমাদের বড় বাধা। প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় জায়গাটা তো গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে তো অনেক কথা আমরা আজকে এখানে আলোচনা করছি। বাংলাদেশে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সূচিত হয়েছিল। এই জন্য যে পাকিস্তানের সঙ্গে আমরা যে ২৪ বছর ৪ মাস ৩ দিন ছিলাম, ওই সময় গণতন্ত্র পাইনি। মানুষের যা থাকে না তার জন্য প্রত্যাশাটা উগ্র হয়ে ওঠে। তো ওই উদগ্র প্রত্যাশা ছিল গণতন্ত্রের, কিন্তু গণতন্ত্র তো আজও থিতু হতে পারেনি বাংলাদেশে। তার অনেক আলোচনা আমরা শুনলাম। আমি একটু খুব সামান্য যোগ করি, সেটি হচ্ছে গণতন্ত্র একাধারে একটি মানসিকতা, প্রক্রিয়া, প্রতিষ্ঠান। গণতন্ত্র যারা চর্চা করেন তাদের মানসিকতায় যদি গণতন্ত্র থাকে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে। আর গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকলে পর্যায়ক্রমিকভাবে পরিণতিতে গণতন্ত্র একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি দেখতে পাচ্ছি ৩টির একটিও নাই, অর্থাৎ মানসিকতা তো নাই। কারণ গণতন্ত্র চর্চা করছে কারা? মুখে, বাচনিক ভাবে আমাদের বড় রাজনৈতিক দলগুলো, মূলধারা রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে তো আমি গণতন্ত্র দেখছি না। হ্যাঁ, সে দেখছে না, তো প্রক্রিয়া তো চালু থাকছে না। এখন নির্বাচন করাই যদি গণতন্ত্র হয় তাহলে তো সেই গণতন্ত্র মানুষের জন্য কাজে লাগে না, আমরা দেখতেই পাচ্ছি। আর বদলের জন্য আজ প্রতিষ্ঠান হয়নি। তো এখন কথা হচ্ছে কিভাবে করা যায়। নির্বাচন নিয়ে অনেক কথা আমরা শুনলাম। নির্বাচন কমিশন, আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমস্যাটা হলো কাগজে কলমে কিন্তু আমাদের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের চেয়ে শক্তিশালী কাগজে কলমে। সমস্যাটা হয়ে গেছে নির্বাচন কমিশন কারা পরিচালনা করছেন, কে করছেন, এবং এই সমস্যাটা সব জায়গায়, প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা আমাদের।
প্রতিটি প্রতিষ্ঠান কিন্তু ধসে গেছে। গণতন্ত্র মানে শুধু একটি নির্বাচন নয়, একটা মেয়াদের পরে নির্বাচিত সরকার। স্যার আজকে একটা ইন্টারেস্টিং খবর আছে, একটু যুক্ত করি। বাংলাদেশ ব্যাংকেরও নাকি অনেক ক্ষমতা আছে, কিন্তু তারা নিজেরাই সেটা চর্চা করে। সে প্রত্যেকেরই ক্ষমতা আছে কাগজে পত্রে, কিন্তু যারা পরিচালনা করছেন প্রতিষ্ঠানগুলো তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে করছেন না। এবং সেই জন্য রবীন্দ্রনাথের একটা উক্তি খুব সুন্দর, মাঝে মধ্যে এটা আমি ব্যবহার করি। রবীন্দ্রনাথ 1921-এ স্যার প্যাট্রিক গেডেস, তিনি স্কটল্যান্ডের একজন স্থপতি, যিনি বিশ্বভারতীর নকশা তৈরি করে দিয়েছিলেন, তাকে চিঠিতে লিখেছিলেন যে I do not have faith in any new institution, but in the people who think properly, feel nobly and act rightly. কোন প্রতিষ্ঠানের প্রতি আমার আস্থা নেই, কিন্তু সেই মানুষগুলোর উপর আমার আস্থা আছে যাদের মহান অনুভব, সঠিক চিন্তা, সঠিক কর্ম আছে। তো ওই জায়গায় কিন্তু তিনি রবীন্দ্রনাথ প্রকারান্তরে নেতৃত্বের সংজ্ঞা দিয়েছেন আর কি। তা আমাদের সমস্যাটা তো ওই জায়গায়। আমি যেটা মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রের যে সংকট, গণতন্ত্র নিয়ে আমার সবচেয়ে বড় প্রত্যাশা, যে কাউকে জিজ্ঞাসা করুন আপনি, একমুখী গণতন্ত্র। এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আমাদের 4টি মূল নীতির কোনোই দরকার নেই, একটি নীতি থাকা দরকার ছিল, গণতন্ত্র। ওর মধ্যে সব আছে। এই নিয়ে আমি বেশ কিছু লিখেছি আর কি। অবশ্য তাতে মনে করবে যে এটা তো মূর্খের প্রলাপ আর কি। যারা সংবিধান প্রণয়ন করেছেন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, তাদের প্রতি সম্মান রেখেই বলবো যে গণতন্ত্রই যথেষ্ট ছিল, কিন্তু সেই গণতন্ত্রই রক্ষা করতে পারছেন আমি। তারপরে আর একটা সমস্যা হয়ে গেল যে 8ম সংশোধনী, হুসাইন মোহাম্মদ এরশাদের অবদান। তিনি অবৈধ সামরিক শাসক ছিলেন, তিনি বৈধতার সন্ধান করতে গিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। আমরা দেখেছি ইতিহাসে অবৈধ শাসক যারা তৃতীয় দুনিয়াতে, তারা ধর্মের উপর বেশি নির্ভর করে। একটা জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে ধর্ম নির্ভরতা, কারণ একই অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতাসীন হওয়া। আর এরশাদ আরো বেশি, কারণ জিয়া রহমানের তবু মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা ছিল, আর এরশাদ একেবারে রাজাকার। কারণ এপ্রিল মাসে সে ছুটিতে এসছে, বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে পাকিস্তানে চলে গেছে, এবং বাঙালি অফিসার যারা মুক্তিযুদ্ধ মনস্ক তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিচারের জন্য যে আদালত করার মিলিটারি ট্রাইব্যুনাল, তার প্রধান করা হয়েছিল এরশাদ। তো সেই ইসলামকে রাষ্ট্রধর্ম করল। তো এই রাষ্ট্রধর্ম আবার 15তম সংশোধনী 2011 জুন মাসে আওয়ামী লীগ এটাকে আবার সংরক্ষণ করলো। এবং এই যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যেটা বলছিলেন যে একই সঙ্গে 4টা মূলনীতি ফিরিয়ে আনা হলো, যেটা জিয়াউর রহমান রহিত করেছিলেন, তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা আছে। এখন সমস্যাটা হলো গণতন্ত্রের। গণতন্ত্র মানে রাষ্ট্রসভা, ধর্ম যার যার, এখানে রাষ্ট্রধর্ম। বাংলাদেশে যদি রাষ্ট্রধর্ম থাকে এবং ক্ষমতার পরিবর্তন হলেও যে এইসব জিনিসের কোনো পরিবর্তন হবে তারও কোনো নিশ্চয়তা না, সেটা বটে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972-এ যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে একটি বাক্য আছে, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি ধর্ম ভিত্তিক হবে না। এখন বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাকে প্রশ্ন করতাম, যদি সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে তাহলে কি সেই রাষ্ট্রটি ধর্মভিত্তিক না? তাহলে ধর্মভিত্তিক হলে সেই রাষ্ট্রে গণতন্ত্র হয় কি করে? গণতন্ত্র হয় কি করে? সমাজতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে, সেটাই বা হয় কি করে? 4টার মধ্যে তো একটা সমাজতন্ত্র আছে, এটাও তো একটা ফাঁকা বলি, একেবারে ফাঁকা বলি আর কি। তো সেই জন্য গণতন্ত্র একটা ধারণাগত সমস্যা রয়ে গেছে আমাদের। আমাদেরকে যারা পরিচালনা করছেন, দেশের ভাগ্য নির্ধারণ করছেন, তারা বোধহয় পরিষ্কার নন যে গণতন্ত্র বলতে, তারা এটুকু বোঝেন যে গণতন্ত্র বলতে আমরা ক্ষমতায় থাকা, আমি ক্ষমতায় থাকলে গণতন্ত্র। আবার এখন বেগম খালেদা জিয়া বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি যখন ক্ষমতায় থাকবেন ভাববেন তার গণতন্ত্র এসে গেছে, যদিও তিনি গণতন্ত্রের কাজ করছেন কিনা সেটা অন্য প্রশ্ন। যে যখন ক্ষমতায় থাকবেন গণতন্ত্র এসে গেছে, সমস্যাটা কি? ব্যারিস্টার রুবিন ফারহানা, শুধু নির্বাচনের মধ্যে দিয়ে কি গণতন্ত্র হবে? না, আমি তো শুরুতেই বলেছি যে শুধু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র কখনোই সম্ভব নয়। তবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শুধু শক্তিশালী করাই না, সেটাকে নিরপেক্ষভাবে তারা যাতে কাজ করতে পারে, দক্ষতার সঙ্গে তারা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। দলগুলোই তো দক্ষ না, কারণ তারা তো তাদের নিজেদের ঘরে। দেখুন, এখন আমার যেটা মনে হয় যে জাতিকে এখন সুচারুভাবে, সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে এবং সুতীব্রভাবে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলেন, আস্তিক নাস্তিক বলেন, উন্নয়নের পক্ষে বিপক্ষে বলেন, এই বিভিন্ন ক্যাচি ওয়ার্ড দিয়ে জাতিকে খুব তীব্রভাবে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এবং আপনি যদি এখন ভোটাধিকারের কথা বলেন, আপনি যদি এখন ন্যায় বিচারের কথা বলেন, আপনি যদি এখন সুশাসনের কথা বলেন, অথবা আপনি যদি এখন গণতন্ত্রের কথা বলেন বা আইনের শাসনের কথা বলেন, আপনি অবশ্যই মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কথা বলছেন, এবং আলটিমেটলি আপনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর একটি চেষ্টা করছেন। তো এইরকম ভাবে যখন জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়, তখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং ঐক্যের ডাক দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। দেখুন, বারবারই একটা কথা বলা হয় যে সংলাপের ডাক প্রধানমন্ত্রী দিয়েছিলেন। উনি যদি একবারের সংলাপের ডাক দিয়ে থাকেন, 10 বার কিন্তু বিএনপি চেয়ারপারসন সংলাপের কথা বলেছেন, কিন্তু আজও আমরা সেই সংলাপটি দেখিনি, বহু কাঙ্ক্ষিত সেই সংলাপ আমরা দেখিনি। বলা হয় জামাত বিএনপির সঙ্গে আছে, জামাত তো আওয়ামী লীগের সঙ্গেও ছিল। শুধু তাই নয়, জামাত সাথে কি বিএনপি ছিল না যখন প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছিলেন? তখনও তো জামাত সেই জোটেরই একটা অংশ ছিল। সুতরাং যখন আমার সুবিধা হবে আমি সংলাপের কথা বলবো, যখন আমার অসুবিধা হবে আমি সংলাপ থেকে সরে যাব, এভাবে আসলে একটা রাষ্ট্র চলতে পারে না। সংলাপ ছাড়া তো আর গণতন্ত্র হবে না, রাজনৈতিক ঐক্য হবে না। এর উপায় কি? খুব সংক্ষেপে। সংলাপের প্রয়োজন, কিন্তু সংলাপ করতে গেলে তার কিছু পূর্ব শর্ত দিয়ে সংলাপ করতে হবে। এভাবে ওপেন সংলাপ আমার মনে হয় আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল একটি জঙ্গি সংগঠনের সাথে করবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ মোহাম্মদ শাহেদ, ব্যারিস্টার রুবিন ফারহানা, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, চারজনকে, এবং ডেমোক্রেটিক ডিবেটিং ক্লাবের 4 জন সদস্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক অনেক রাত পর্যন্ত জেগে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের আলোচনা এর কোনো শেষ নেই, এর কোনো উপসংহার নেই, তবে প্রত্যাশাটা তো অবশ্যই নতুন বছরের আবারও প্রত্যাশা, যাতে আমরা একটা সুন্দর দেশ এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা যেতে চাই। সেই লক্ষ্যে যাতে সবাই একজোট হয়, শুধু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব না, এটি সারা দেশের মানুষের দায়িত্ব। আমরা আশা করি দেশের মানুষ এগিয়ে আসবে, গণতন্ত্র রক্ষা পাবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ আরও গড়ে উঠবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।